আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটাতে চলে যাই। আমাদের প্রজেক্ট এইখানে। সো আমাদের ডে 23 আজকে। বাট আমি কাজ করব ওইটাতেই, কেননা আমাকে আবার না হলে ইনস্টল করতে হবে। সো আমি এই জন্য আমাদের যে আগের প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাকেই আমি ভিএস কোড দিয়ে রান করছি। ভিএস কোড দিয়ে রান করলে এটা এখানে চলে আসলো। আচ্ছা, সো আমি কন্ট্রোল জেতে প্রেস করলাম। আমাদের এটাকে মোটামুটি ব্রাউজারে রান করতে হবে, সেজন্য আমার সার্ভারটাকে অন করতে হবে। সো আমি এখানে লিখছি npm run dev। সো এটা যদি আমি লিখি তাহলে আমাদের যে রিয়াক্টের প্রজেক্ট যেটা আছে সেটা আমাদের দ্রুতই আমাদের ব্রাউজারটাতে চলে আসবে। একটা লিঙ্ক তারা আমাদেরকে দিয়ে দিবে, লোকাল হোস্টেড লিঙ্ক। সো লোকাল একটা আইপির মধ্যে তারা এটা জেনারেট করে দিয়ে দিবে। সো অলরেডি এটা আমাকে দিয়ে দিছে। So আমি এখান থেকে কপি করছি। কপি করে আপনাদের এইখানটাতে এসে আমি এটাকে, দরকার নাই এটা আমার, এখানেই কাজ করি। নতুন একটা ট্যাব ওপেন করলাম, দেন এইখানটাতে আমি এটাকে দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। আচ্ছা, জাস্ট এরকম কিছু টেক্সট লেখা ছিল আই থিঙ্ক আমাদের সোর্সের মধ্যে অ্যাপ ডট জেএসএক্স, যেইখানে এই যে আহ, সোমা নামে একটা কম্পোনেন্ট দেওয়া ছিল। আর এর মধ্যে যদি আমি যাই, এই কম্পোনেন্টের মধ্যে যদি আমি যেতে চাই, তাহলে আমরা দেখবো যে আচ্ছা এটাতে সুইচ হচ্ছে না। ওকে, তাহলে আমরা এখান থেকে যাই। এইখানে গেলে এই যে আমরা জাস্ট স্টাইল করা দেখছিলাম, তাই না? যে কিভাবে আসলে স্টাইল করতে হয় এইচটিএমএল সিএসএস দিয়ে। সো অবজেক্ট আকারে এইভাবে স্টাইল করা যায়। আচ্ছা, তো আজকে আমরা দেখব প্রথমেই আমি এই সিএসএস গুলোকে সরায় দিচ্ছি। আমরা তো এই একটা ওয়ে দেখছি, এবং আমরা আরো দেখছি যে কিভাবে আসলে কম্পোনেন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা, কম্পোনেন্ট ক্রিয়েট করা আমরা আজকেও কম্পোনেন্ট ক্রিয়েট করব, বাট আজকে একটু আমরা সহজভাবে করব আর কি। কম্পোনেন্ট ক্রিয়েট মানে আপনাদের কাজ কমে যাবে আর কি। বাট আমরা তো এখন জানি কিভাবে কম্পোনেন্ট ক্রিয়েট করতে হয়। তো ওই একদম ম্যানুয়ালি হাতে লিখে লিখে করার চেয়ে আমরা জিনিসটাকে শর্টকাটে করে ফেলতে পারবো। কম্পোনেন্ট একটা যে কোনো কম্পোনেন্ট আপনি শর্টকাটে বানায় ফেলতে পারবেন। তো এর জন্য আমি আবারও আপনাদেরকে রিকমেন্ড করব যে আগে আপনারা বানানো শিখেন নিজে নিজে, এরপরে আপনি এক্সটেনশনগুলোর হেল্প নেবেন। তাহলে আপনার জন্য ভালো আর কি, জিনিসগুলো মনে থাকবে। প্রথম অবস্থায় আগে নিজে নিজে করবেন এবং বুঝবেন যে কেন এটা লিখলেন, কি কারণে লিখলেন। কেননা অটোমেটেড তো অনেক জিনিসই আছে, আপনি চাইলেই অটোমেটেড করতে পারেন অনেক কিছুই। সো তার থেকে বেটার আপনি যদি নিজে নিজে ম্যানুয়ালি করেন, ওইটা আপনার বেশি মনে থাকবে। তো প্রথমে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, বাট এবার একটু ডিফারেন্ট ওয়েতে। সো আমি এইখানে ধরেন যে হোম পেজ নামে আমি একটা কম্পোনেন্ট তৈরি করব, হোম ডট জেএসএক্স। এই কম্পোনেন্টটাকে জাস্ট আমি একটা ক্লিকে তৈরি করব। কিভাবে? আমরা যেই ফাংশন তৈরি করি না যে কোনো কম্পোনেন্ট তৈরি করার আগে, সো একটা সময় রিয়াক্ট জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস নামে একটা কনসেপ্ট ছিল। সেই ক্লাস কনসেপ্টের উপর ডিপেন্ড করে আপনার কম্পোনেন্ট তৈরি করতে। কিন্তু পরবর্তীতে তারা নিজেরাই ডকুমেন্টেশনে বলে দিল যে আপনারা আসলে ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করেন, মানে ফাংশন লিখে লিখে কম্পোনেন্ট তৈরি করেন। এইটা ইজি এবং এটা যে কেউ সহজে শিখতেই পারে। তো আমরাও দেখতেছিলাম যে আমরা যখন কম্পোনেন্ট তৈরি করতেছিলাম ওইখানে আহামরি কিছু নাই, একটা ফাংশন যেটা আসলে কিছু জিনিস রিটার্ন করে একটা র্যাপারের মধ্যে করে। সো এই যে ফাংশন আকারে যে আমি কম্পোনেন্টগুলো লিখছি, এটাকে আমরা বলি হচ্ছে রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট। কি বলি? রিঅ্যাক্ট ফাংশনাল কম্পোনেন্ট। আচ্ছা, তো রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্টকে যদি আমি সংক্ষেপে বলতে চাই, তাহলে এটা প্রত্যেকটা লেটার যদি আমি নেই, তাহলে এটা হবে হচ্ছে আর এফ সি। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। সো আমরা এক্সটেনশনে যাব। এক্সটেনশনে যাওয়ার পর এইখানে আপনি দেখবেন যে রিয়াক্ট লিখলে বা ES7 এটা লিখলেও পেয়ে যাবেন। এই যে এটা ES7 রিয়াক্ট রিডাক্স রিয়াক্ট নেটিভ স্নিপেটস, এই এক্সটেনশনটাকে আমাদের ইনস্টল করতে হবে। বুঝছেন?
এটাকে যদি আপনি ইনস্টল করেন, এটাকে ইনস্টল করা হয়ে গেলে আপনি চলে যাবেন যে কোনো কম্পোনেন্ট বানাইতে। যেমন আমরা ফাংশনের আমরা একটা হোম কম্পোনেন্ট তৈরি করার জন্য আমি এখানে হোম জেএসএক্স নামে একটা ফাইল ক্রিয়েট করছি। এবার আমি যদি এখানে লিখি আর এফ সি, দেন দেখেন ওই যে স্নিপেটটা আছে ওটা আমাকে বলতেছে যে আপনি কি রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট বানাইতে চাচ্ছেন কিনা। সো আমি যদি এটাতে এন্টার করি তাহলে দেখেন এক লাইনেই এক্সপোর্ট ডিফল্ট ফাংশন হোম, মানে যা কিছু প্রয়োজন আমাদের সুন্দর করে দিয়ে দিছে না আমাদেরকে সুন্দর করে, এটাই তো আমরা লিখতাম। এবং আমাদের উপর থেকে রিয়াক্টটাকে ইম্পোর্ট করছে। সো নর্মালি আগে রিয়াক্টকে ইম্পোর্ট করা লাগতো, সো এখন আসলে রিয়াক্টকে ইম্পোর্ট করলেও চলে, না করলেও কোনো সমস্যা নাই। ওরা আসলে এই সাপোর্টটা এখন দেয় যে আপনি আসলে রিয়াক্ট করতেছেন, সো আপনি রিয়াক্টকে কি বলে ইম্পোর্ট না করলেও হবে। সো আমরা ওই জন্য এর আগে কখনো রিয়াক্টকে ইম্পোর্ট করি নাই। সো এখানে যেহেতু আগের এক্সটেনশন এটা হয়তো ওইভাবে আপডেট করা হয় নাই, সো চাইলে ওটা ওরা করতে পারতো। সেই জন্য ওরা হচ্ছে রিয়াক্টটাকেও ইম্পোর্ট করে ফেলে, কেননা আমরা যেহেতু রিয়াক্টের জন্য কাজ করছি। সো আপনি এটা চাইলে রাখতে পারেন অথবা চাইলে ফেলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমাদের যে মেইন উদ্দেশ্য কম্পোনেন্ট তৈরি করা, আমরা কিন্তু কম্পোনেন্ট একটা তৈরি করছি জাস্ট আর এফ সি লিখে। আপনি যখনই আর এফ সি লিখবেন, লেখার সাথে সাথে এক্সটেনশনটা আপনাকে সাজেশন দিবে, আপনি জাস্ট এটাতে ক্লিক করলেই দেখবেন যে আপনার একটা ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেছে, আপনাকে আর কষ্ট করা লাগতেছে না। আচ্ছা, এখানে আরও কিছু শর্টকাট দেওয়া আছে। সো যেমন হচ্ছে আর এফ সি ই, এটা দেওয়া মানে হচ্ছে রিয়াক্ট ফাংশনাল এক্সপোর্ট কম্পোনেন্ট। মানে এটা যেটা করবে ওরা এক্সপোর্ট ডিফল্ট করবে নিচে, এইভাবে নিচেও কিন্তু এক্সপোর্ট ডিফল্ট করা যায়। আপনি চাইলে লাইনে করতে পারেন অথবা নিচে আপনি ফাংশনকে এক্সপোর্ট ডিফল্ট করে দিতে পারেন। সো এটাও একটা ওয়ে। আর একটা আছে সেটা হচ্ছে আর এফ আর এফ সি। হ্যাঁ, আর এফ সি এটা কি করে, এটা হচ্ছে আপনার রিয়াক্ট অ্যারো ফাংশন তৈরি করে। মানে ওই যে আমরা যে নর্মাল ফাংশন তৈরি করতাম ওইটারই যে আর একটা ওয়ে আছে অ্যারো লিখে, এই যে অ্যারো ফাংশন, সেই অ্যারো ফাংশনটা এখানে ইউজ করে। তো দুইটা একই, আপনি যে কোনো ফাংশনই ইউজ করতে পারেন যেখানে এটা শুধুমাত্র এক্সপোর্ট করা হয় আর এফ সি। সো এত কিছু মনে করার দরকার নেই, আপনি চাইলে এগুলো পরে আস্তে আস্তে আপনার ইচ্ছা মতো আপনি সাজায় গুছিয়ে লিখতে পারেন, কিন্তু আমরা মোস্ট প্রবাবলি এইটাই বেশি ব্যবহার করব। আরএফসি মানে রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট, যেটা আমরা শিখেছি ওইটাই আমরা ইউজ করবো, বুঝছেন। আমাদের কিন্তু কাজ এখন কমে গেছে। সো এখন আমি হোম যেই কম্পোনেন্টটা আছে এটা আমার অ্যাপ ডট জেএসএক্স থেকে যেহেতু রেন্ডার সব কিছু হচ্ছে, তাহলে আমি এখানে এসে হোমের মধ্যে এসে সরি অ্যাপের মধ্যে এসে আমার যে হোম কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটাকে আমি জাস্ট এখানে ইম্পোর্ট করব। আচ্ছা, আমরা মনে হয় কিছু কেটে ফেলছি উপরের দিক থেকে, রিটার্ন কেটে ফেলছিলাম। সো আমার এই কম্পোনেন্টের পরিবর্তে আমি কম্পোনেন্টটা এই যে ইম্পোর্ট করতে হবে, এন্টার দিলাম, এটা উপরের দিকে ইম্পোর্ট হয়ে গেছে। এবং আমি এখানে এটাকে দিয়ে দিলে আমরা যদি এবার আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই, সো আমরা এখানে দেখতে পাচ্ছি হোম লেখা আসছে, কেননা আমাদের কম্পোনেন্টের মধ্যে হোম লেখা আছে। আপনি যদি আরো কোনো এইচটিএমএল এখানে রাখতেন তাহলে সেগুলোই আপনি দেখতে পাবেন। আচ্ছা, সো এটা গেল আমাদের মোটামুটি শর্টকাট, আমরা শর্টকাটেই এখন থেকে জিনিসগুলোকে করব। আর আপনারা একটু প্রথমে প্র্যাকটিস করবেন, এরপরে হচ্ছে শর্টকাটগুলো ইউজ করবেন। আচ্ছা, এইবার আসি যে আমরা চাইলে আমাদের রিয়াক্টে র সিএসএস ইউজ করতে পারবো, যেটা আমরা গত ক্লাসেই দেখেছি যে আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে সেই সিএসএস ফাইলটাকে এখানে ইম্পোর্ট করলে আমরা বাইরে থেকেও সিএসএস গুলো কাজ করাতে পারি। বাট আমরা হচ্ছে সব মানে বেশি যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা লাইব্রেরি ইউজ করবো। যেমন আমরা টেইলউইন্ড সিএসএস শিখেছি, সো আমরা টেইলউইন্ড সিএসএস কে রিয়াক্টের সাথে ইনস্টল করা দেখবো আজকে। টেইলউইন্ড সিএসএস কে যদি আপনি রিয়াক্টের সাথে ইনস্টল করতে যান তাহলে আপনাকে টেইলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটে যেতে হবে। সো আমাদের এইখানে যে আগের যে র সিএসএস গুলো ছিল, সো ওইটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। অলরেডি এখানে রিমুভ করাই আছে, ইন্ডেক্স ডট সিএসএস এর কিছু নাই। এইখানে শুধু সেম কম্পোনেন্টের মধ্যে কিছু ডিজাইন দেওয়া আছে, যেমন এই কম্পোনেন্টে, যদিও আমরা এই কম্পোনেন্টটা এখনো ইউজ করতেছি না কোথাও। সো আপনি যদি এটাকে ফেলাও দেন কোনো প্রবলেম আই গেস হবে না। সো আমরা একটু এটাকে ডিলিট করে ফেলি, ডিলিট করলাম। সো ডিলিট করলে এটা কম্পোনেন্টটা চলে গেল, আমার মনে হয় না কোথাও কোনো প্রবলেম করবে, কেননা ওই কম্পোনেন্টটাকে আমরা কোথাও ইউজ করছি না। সো এবার যদি আপনি এখানটাতে যান দেখেন আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, হোম পেজটা আমাদের চলে গেল কেন, আমরা একটু এটা খেয়াল করি হোম পেজটা কেন চলে গেছে। আর এইখান থেকে আমরা হচ্ছে কনসোলটাকে একটু বের করে রাখবো, এইটা। সো আমরা একটু দেখি হোম পেজটা কেন চলে গেছে। এইখানে রিয়াক্ট হোম
এবং আমরা app.jsx এর মধ্যে এই যে হোমটা চলে গেছে, কেননা আপনি যে কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করছেন সেটা আসলে এখন এক্সিস্ট করে না, তাহলে আমাদের এই লাইনটাকে কেটে ফেলতে হবে। সো এটা যদি দেই তাহলে আই থিঙ্ক আমাদের কোনো প্রবলেম এইখানে চলে আসার কথা না। এই যে হোমটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। ঠিক আছে, যখন আপনি কোনো কম্পোনেন্ট নাই, ওইটা যখন এক্সিস্টই করে না, সেটাকে যখন আপনি ইম্পোর্ট করছেন তখন কিন্তু রিয়াক্ট একটা এরর আপনার এখানে ধরে ফেলছে। যদি কম্পোনেন্টটা থাকতো বাট আপনি এখানে ইম্পোর্ট করে রাখছেন বাট ইউজ করেন নাই, তাতে কিন্তু কোনো প্রবলেম হইতো না। যেমন এই দুটো কম্পোনেন্ট আমাদেরকে কোনো প্রবলেম করতেছে না, হয়তোবা এগুলোকে আমরা অ্যাপের মধ্যে ইউজ করি নাই, বাট এটা স্টিল এটা কিন্তু আমাদের কম্পোনেন্টের মধ্যে আছে। ঠিক আছে, জি স্যার। তো আমরা এবার এটাকে এইটার সাথে আমরা টেইলউইন্ড সিএসএস ইনস্টল করব। সো টেইলউইন্ড সিএসএস কে ইনস্টল করার জন্য আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাব টেইলউইন্ড সিএসএস এর। সো আমি এখানে লিখছি টেইলউইন্ড সিএসএস, দেন এইখানে চলে যাই। আপনাদেরকে ডেজি ইউআই দেখানো হয়েছিল? জি স্যার। আচ্ছা, গুড। সো তাহলে আপনারা এটা তো আহামরি কিছু প্রয়োজন নাই এখানে তেমন কিছু, জাস্ট আমরা ইনস্টলেশনটা দেখব। সো গেট স্টার্টেতে যাই। এখানে যাওয়ার পর দেখেন এটা হচ্ছে টেইলউইন্ড সিএসএস এর সিএলআই দিয়ে ইউজিং পোস্ট সিএসএস। আমাদের দরকার ফ্রেমওয়ার্ক গাইড। সো আমরা ইউজ করতেছি কি রিয়াক্ট। হ্যাঁ, আমাদের এখানে রিয়াক্টটা, আচ্ছা রিয়াক্টটা এখানে ডিরেক্টলি ওরা কোথাও দেখাচ্ছে না। সো আমরা রিয়াক্টটা ইউজ করতেছি কিসের মাধ্যমে, আমরা ইউজ করতেছি ভিটের মাধ্যমে। সো আমি এখানে ক্লিক করতেছি। সো ক্লিক করলে এখানে দেখেন ইউজিং রিয়াক্ট চলে আসছে। সো আমাদের এই অ্যাপ্রোচগুলো ফলো করতে হবে। প্রথমত ওরা বলতেছে npm create vit latest project, এটা তো আমরা করে ফেলছি প্রথম দিনেই, না হলে তো আমাদের এই ভিটের মধ্যে এই প্রজেক্টটা আসতো না। সো আমাদের এইটা করা লাগবে না। আমাদের মেইন কাজ হচ্ছে এই জায়গা থেকে, সেটা কি আমরা ইনস্টল করব টেইলউইন্ড সিএসএস। এরপরে টেইলউইন্ড সিএসএস এর একটা প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে পোস্ট সিএসএস, আর একটা হচ্ছে অটো প্রিফিক্সার। সো কিছু প্রবলেম আছে, ওগুলোকে ওরা হচ্ছে অটো প্রিফিক্স করে ফেলবে টেইলউইন্ড সিএসএস নিজে নিজে। এবং এই পোস্ট সিএসএস কে ইনিশিয়ালাইজ করার জন্য নিচের কমেন্টটাকে আবার আমাদের লিখতে হবে। সো আপনি একবারে চাইলে সবগুলো কমান্ডকেই একসাথে এইভাবে কপি করতে পারেন। কপি করে আপনার ব্রাউজার ইয়াতে আসেন, টার্মিনালে আসেন, এখানে এসে নতুন একটা কমান্ড প্রম্পট ওপেন করেন, কেননা আর একটাতে আমাদের সার্ভার চলতেছে, সেজন্য আমি নতুন আর একটা টার্মিনাল এখানে ওপেন করলাম। করে আমি জাস্ট খেয়াল করতেছি কোথায় আসি আমরা রিয়াক্ট প্রজেক্টের মধ্যে। হ্যাঁ, রিয়াক্ট প্রজেক্টের মধ্যে এই জায়গাটাতে। সো আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলেই বলতেছে পেস্ট। সো একসাথে দুইটাই পেস্ট হয়ে যাবে এবং একটা একটা করে দুইটাই এক্সিকিউট হবে। সো দিয়ে দিলাম। সো দেখেন প্রথমটা এক্সিকিউট হচ্ছে। এবং পরেরটাও এখানে চলে আসছে। সো আমরা পরে আরেকবার এন্টার দিয়ে নিই। সো আমাদের দুইটা জিনিসই চলে আসছে, এই যে দেখেন পোস্ট কনফিগ জেএস চলে আসছে। হ্যাঁ, আরেকটা টেইলউইন্ড কনফিগ জেএস চলে আসছে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে চলে যাব ইয়াতে, এইখানে। এইখানে এসে ওরা বলতেছে যে আপনাকে টেইলউইন্ড কনফিগ জেএস এর মধ্যে এই কন্টেন্টের পার্টটুকু রিপ্লেস করে দিতে হবে। সো আপনি যদি এখন আপনার টেইলউইন্ড কনফিগে যান, গিয়ে দেখেন কন্টেন্টের পার্টটুকু কিন্তু একটু ডিফারেন্টভাবে লেখা, মানে ফাঁকা করে দেয়া। সো আপনি এইটুকু পার্ট আপনি ওইটাকে রিপ্লেস করে দিতে হবে। তো এত ঝামেলার থেকে আপনি যেটা করবেন, ওই এক্স্যাক্টলি কোথায় বসাতে হবে এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না গিয়ে আপনি জাস্ট এইখান থেকে এটাকে কপি করে নেন। কপি করে নিয়ে এইখানে যা কিছু আছে সব কিছুকে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে সব কিছুকে রিপ্লেস করে দেন। তাহলে আর কোনো ঝামেলা নেই, যা কিছু প্রয়োজন সব কিছুই আমাদের এখানে চলে আসলো। ডান। এর পরের স্টেপে কি বলতেছে, বলতেছে যে আপনাদের যে একটা ইন্ডেক্স ডট সিএসএস ফাইল আছে, ওই ফাইলটাতে আমাদের এই জিনিসগুলো দিয়ে দিতে। সো আমি এখানে কপি করে এই ইনস্টলেশন কিন্তু ওই আমরা যেভাবে ইনস্টল করছিলাম সেম জিনিসই, সেম কাজটাই আমরা করতেছি, আপনার যদি মনে থাকে আপনাদের। সো এখানে এসে ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে আমরা এটাকে জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম। ডান। ঠিক আছে।
সো এই আর কিছু করা আমাদের প্রয়োজন নেই। এখন বলতেছে npm rundev, যেটা আমাদের অলরেডি করা আছে, এবং এইখানে হচ্ছে আপনি ওই ক্লাস নেম দিয়ে টিয়ে একটু চেক করবেন। সো আমরা একটু চেক করি হোমের মধ্যে এই যে টেক্সটটা আছে এটাকে একটা যে কোনো ট্যাগের মধ্যে নেই। ধরেন আমি এখানে নিলাম h1 ট্যাগ, হ্যালো রিয়াক্ট। দেন আমি এখানে এসে ক্লাস নেম লিখছি যে টেক্সট সেন্টার। যদি সেন্টারে চলে যায় টেক্সট তাহলে বুঝতে হবে আমাদের টেলভিউ সিএসএসটা কাজ করতেছে, এবং আমার এখানে সাজেশনও দিচ্ছে। সো এবার যদি এখানে আসি, এসে আমাদের ওয়েবসাইটটাকে একটু দেখার চেষ্টা করি এইখানে এই ওকে। সো আমাদের এটা কাজ করে নাই। সো কাজ যেহেতু করে নাই, সো আমরা একটা কাজ করি, আমাদের সার্ভারটাকে একবার অফ করি, কন্ট্রোল সি দিয়ে অফ করলাম, দেন আবার রান করলাম এই। সো এবার আবার একটু চেক করি, এইবার পাইছে, হ্যাঁ। সো অনেক সময় সার্ভারটা দ্রুত ক্যাচ করতে পারে না, সো সেই ক্ষেত্রে আমাদেরকে একবার সার্ভারটাকে রিস্টার্ট করা লাগলো আর কি। বুঝতে পারছেন টেইলভিউ সিএসএস এর ইনস্টলেশন। এখন আপনি টেইলভিউ সিএসএস এর যে কোনো কম্পোনেন্ট, যে কোনো কিছু আপনি এখানে বানাইতে পারবেন। ঠিক আছে, আপনি এখন যে কোনো কিছু এই জায়গাতে বানাইতে পারবেন। সো এই হচ্ছে আমাদের টেইলভিউ সিএসএস ইনস্টলেশন উইথ রিয়াক্ট জেএস। আপনি যদি এখানে আবার ডেজি ইউআই ইন্টিগ্রেট করতে চান, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সো ডেজি ইউআইতে চলে যাবেন, ডেজি ইউআই এখানে আসবেন, এইখানে এসে ডেজি ইউআইটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন হাউ টু ইউজ, এখানেও যেতে পারেন। দেন এইখান থেকে ডেজি ইউআই এর npm এর যে কমান্ডটা সেটা আপনি কপি করে নেবেন। সো কপি করা ডান। এইবার আসেন, সেম আমরা আরেকটা কমান্ড প্রম্পট যেখানে আমরা কাজ করতেছিলাম, তো এখানে যে চলে গেলাম, গিয়ে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট এন্টার দিয়ে দিলাম, তাহলে ডেজি ইউআইটা এটা ইনস্টল হইতে থাকবে। সো এটা ইনস্টল হইতে থাক। সো আমরা এখানে আসি, তারপরে ওরা বলতেছে যে আপনার যে টেইলভিউ কনফিগ ডট জেএস আছে ওইটার মধ্যে প্লাগ ইন আছে, যার মধ্যে আপনাকে এই জিনিসটুকু রিকোয়ার করতে হবে। সো এতটুকু জিনিস আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। কপি করে আমাদের যদি কনফিগ ডট জেএসে যাই, গিয়ে আমরা এই যে প্লাগইনের মধ্যে জাস্ট আমাদের প্লাগইনটাকে বসাই দিলাম, যেটা আমরা এখনই নিয়ে আসলাম। সো এবার যদি আমরা একটু দেখি সার্ভারে এই যে ডেজি ইউআই রান করতেছে, সো আমাদের এখানে ডেজি ইউআই অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন যেভাবে আমরা এর আগে করছিলাম সেম প্রসেস, জাস্ট আমরা এখন রিঅ্যাক্টের মধ্যে করলাম, সেম জিনিস, কোনো চেঞ্জ নাই। ওকে। সো আমাদের এখানে টেইলভিউ সিএসএসও আছে, আমাদের ডেজি ইউআইও আছে। আমরা ডেজি ইউআই এর কম্পোনেন্ট ইউজ করতে পারবো, আবার আমরা র টেইলভিউ সিএসএসও লিখতে পারবো, আবার এখন আপনি চাইলে র সিএসএসও লিখতে পারবেন, কোনো সমস্যাই নাই। আচ্ছা, সো এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের ডকুমেন্টেশনটা। সো আমাদের ডকুমেন্টেশনটা আছে হচ্ছে রিয়াক্ট ডেভে। সো আমরা এখানে যদি লিখি রিয়াক্ট ডেভ, সরি ডেভেলপার টুল চলে আসছে, রিয়াক্ট ডেভ। ওকে। সো আমরা এখানে ডিসক্রাইবিং ইউআই ফার্স্ট কম্পোনেন্ট দেখেছি, রাইটিং মার্কআপ দেখেছি, জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে কার্লি ব্রেসেস দিয়ে লিখতে হয়। আচ্ছা, আজকে আমরা দেখব পাসিং প্রপস টু এ কম্পোনেন্ট, মানে একটা কম্পোনেন্ট থেকে আর একটা কম্পোনেন্টে যেভাবে ডাটা পাস করা হয় বা কিভাবে আপনি ডাটা পাস করবেন, এটাকে রিয়াক্টে বলা হয় প্রপস পাস করা, মানে প্রপার্টিস পাস করা, মানে ডেটা পাস করা। এক কম্পোনেন্ট থেকে আর এক কম্পোনেন্টে আপনি যদি ডেটা পাস করতে চান, তাহলে আপনাকে রিয়াক্টের প্রপসের কনসেপ্টটাকে ইউজ করতে হবে, এটাকে বলা হয় প্রপস। প্রপস তেমন কিছুই না, প্রপস অন কাইন্ড অফ এইচটিএমএল এর অ্যাট্রিবিউটের মতো। যেমন আপনি একটা অ্যাট্রিবিউট লিখলেন, সেই অ্যাট্রিবিউটের মধ্যে একটা ভ্যালু দিলেন দুই পাশে দুইটা কোটেশন দিয়ে, এটাই এক ধরনের প্রপস। রিয়াক্টে ওইটাকেই প্রপস বলা হয়। সো আপনারা যদি এখানে দেখেন, প্রপস আর ইনফরমেশন দ্যাট ইউ পাস টু এ জেএসএস ট্যাগ। আমাদের যে জেএসএক্স ট্যাগ আছে, এটা তো এখন আমাদের ট্যাগ হয়ে গেছে, তাই না? জেএসএক্স এটা তো যাবে এইচটিএমএল না, এটা হচ্ছে জেএসএক্স, তাই না? দেখতে এইচটিএমএল এর মতো, বাট ইটস এ জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। সো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা জেএসএক্স ট্যাগ।
সো এইটার মধ্যে কি বলছে যে প্রপস আর দ্য ইনফরমেশন, মানে প্রপস হচ্ছে কিছু ইনফরমেশন যেগুলো আপনি জেএসএক্স ট্যাগের মধ্যে পাস করেন। লাইক আপনারা অলরেডি ইউজ করছেন ক্লাস নেম। ক্লাস নেম কিন্তু একটা প্রপস, যার মধ্যে আপনি বিভিন্ন প্রপস পাস করছেন, বিভিন্ন ক্লাস লিখছেন। সো এগুলো হচ্ছে এক একটা প্রপস। সোর্স, সোর্সের মধ্যে আমরা বিভিন্ন প্রপস পাস করছিলাম। গত ক্লাসে দেখেছিলাম যে ইমেজের মধ্যে আমরা এরকম লিঙ্ক দিচ্ছিলাম। হ্যাঁ, সো এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রপস। উইথ, যেমন একটা ইমেজের উইথ সেট করলেন আপনি এইভাবে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা উইথ সেট করলেন। এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগছে, কেননা ও ভ্যালু হিসাবে ওইটাকে কাউন্ট করবে। যদি এটা এইচটিএমএল হইতো তাহলে কিন্তু দুই পাশে দুইটা কোটেশন দিলেই কিন্তু 100 পিক্সেল কাউন্ট করতো, তাই না এইচটিএমএল এ। সো আমাদের কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট এই জন্য দুই পাশে দুইটা কোটেশন দেওয়া লাগছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। আর হচ্ছে হাইট। সো এগুলোকে ওরা বলছে হচ্ছে প্রপস। ঠিক আছে, আর সাম প্রপস ইউ ক্যান পাস টু অ্যান ইমেজ, যে এই প্রপস আপনি হচ্ছে একটা ইমেজের মধ্যে পাস করতে পারবেন। সো আমরা অলরেডি সেটা গত ক্লাসেই পড়েছি। ওকে, সো দ্য প্রপস ইউ ক্যান পাস টু অ্যান আইএমজি ট্যাগ দ্যাট আর প্রি ডিফাইন্ড। হ্যাঁ, যেগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড, মানে এইচটিএমএল এ যখন আমরা পাস করতাম যে রিয়াক্ট ডম কনফার্ম দ্য এইচটিএমএল স্ট্যান্ডার্ড। সো এইচটিএমএল এগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড, বাট ইউ ক্যান পাস এনি প্রপস টু ইউর ওন কম্পোনেন্টস। এখন আপনার যেসব কম্পোনেন্ট তৈরি করতেছেন আপনি, এই যে আমরা একটা কম্পোনেন্ট বানাইছি প্রোফাইল বা টু ডু লিস্ট। হ্যাঁ, সো দেখেন আপনি যদি এইচ এর মধ্যে কোনো প্রপস পাস করতে চান, সো এইচ আসলে কি কি প্রপস নেয়? এইচ সর্বোচ্চ আপনার নিবে হচ্ছে ক্লাস নেম নামে একটা প্রপস নেয়। যদি আমরা এইচটিএমএল এর কথা চিন্তা করি, সেটা হচ্ছে ক্লাস নেম নামে নেয়। তারপরে হচ্ছে একটা টাইটেল নামে দেয়া যায়। তারপরে ইমেজ কি কি ধরনের প্রপস নেয় বা অ্যাট্রিবিউট নেয়, যেমন হচ্ছে সোর্স নেয়, তারপরে হচ্ছে আপনার উইথ নেয়, হাইট নেয়, অল্টার নেয়, অল্টারনেটিভ যেটা সেটা নেয়। হ্যাঁ, তারপরে ধরেন যে লিঙ্ক ট্যাগ কি কি ধরনের হচ্ছে আপনার প্রপস নেয়, এইচআরইএফ নেয়, তারপর টার্গেট নেয়, তাই না? এগুলো তো আমরা এইচটিএমএল এ দেখেছি। সো এগুলো কি প্রি ডিফাইন্ড, ওরা বলছে যে এগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড। বাট আপনি যখন এখন আপনার নিজের কম্পোনেন্ট তৈরি করতেছেন, সেইখানে কিন্তু আপনি নিজের মতো যে কোনো প্রপস পাস করতে পারেন। লাইক আপনি প্রপসের নাম লিখতে পারেন কাজী ফারুক বা কিছু একটা লিখতে পারেন, এটাই আপনার একটা প্রপস। এর মধ্যে আপনি যে কোনো কিছু এইভাবে পাস করতে পারেন, যে কোনো কিছু, যে কোনো কিছু আপনি লিখতে পারেন। বাট ওই যে স্পেস রাখা যাবে না, ক্যামেল কেসে লিখতে হবে অথবা স্পেস স্পেস দিয়ে লিখতে হবে। নর্মালি ক্যামেল কেসে লিখাটাই বেটার আর কি, প্রপস যখন আপনি লিখছেন। তো এই কথাটাই ওরা হচ্ছে ডকুমেন্টেশনে সুন্দর করে বলে দিছে যে বাট ইউ ক্যান পাস এনি প্রপস টু ইউর ওন কম্পোনেন্ট সাচ অ্যাজ অ্যাভাটার নামে যে ওদের কম্পোনেন্টটা আছে, সেইখানে তারা কাস্টমাইজ করছে। এবং কিভাবে কাস্টমাইজ করছে, এই যে দেখেন একটা অ্যাভাটার কম্পোনেন্ট, গত ক্লাসের কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টের মধ্যে ওরা ইচ্ছা মতো পাস করছে। যেমন পার্সন, পার্সনের মধ্যে একটা প্রপস ওরা অবজেক্ট পাস করছে এখানে, মানে যে কোনো কিছু আবার পাসও করতে পারবেন। তারপরে হচ্ছে আবার সাইজ পাঠাইছে। তো দেখেন পার্সন, পার্সনের মধ্যে একটা অবজেক্ট পাঠাইছে, তার নাম কি, তার ইমেজ কোনটা হবে সেই ইমেজের আইডিটা, এই দুইটা জিনিসে পার্সনের মধ্যে পাঠিয়ে দিছে। ঠিক আছে, সো এই যে এটা ওরা বলতেছে যে ইফ ডাবল কার্লি ব্রেসেস আফটার পারসন কনফিউজ ইউ, রিকল দে আর ম্যারিলি অ্যান অবজেক্ট ইনসাইড দ্য জেএসএক্স কার্লিস। আমরা গত ক্লাসে বলছিলাম যে ডাবল ব্র্যাকেট কখন দিতে হয়। ঠিক আছে, ওই যে স্টাইলের ক্ষেত্রে দেখবেন, স্টাইল প্রথমে আমরা জাভা স্ক্রিপ্টে যেহেতু লিখবো এই জন্য আগে স্টাইলের জন্য আগে কার্লি ব্রেসেস দিতে হয়, এরপরে বাকিটা যেহেতু অবজেক্ট সেজন্য আবার অবজেক্ট লিখতে হয়। সেম গোস ফর এখানে। সো এখানে হচ্ছে প্রোফাইল লিখতেছে, সো বাকিটা যেহেতু একটা অবজেক্ট পাস করবে, দ্যাটস ওয়াই তারা হচ্ছে আবার এইখানের মধ্যে আরেকটা অবজেক্ট লিখছে। এখন যদি শুধু স্ট্রিং পাস করতো, এত কিছু না লিখে হাবিজাবি লিখে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়তো বা দুইটা কোটেশন দিয়ে দিলেও হয়ে যেত। বাট ডিরেক্টলি দুইটা কোটেশন দিয়ে দিলেও আপনার প্রপস হিসেবে এটা কাজ করতো। সো এটাই আর কি তারা বলছে। সো এখন আসলে এটাকে অ্যাক্সেস করছে কিভাবে, এই জিনিসগুলোকে আমরা দেখব। সো আমরা প্রথমেই একটা কাজ করি, আমাদের প্রোফাইল নামে একটা ওই যে প্রপস কিন্তু বানানো আছে। এইখানে আমাদের প্রোফাইল নামে প্রপস বলতেছি, আমাদের প্রোফাইল নামে একটা কম্পোনেন্ট বানানো আছে যেখানে আমরা অনেক কিছু করে রাখছিলাম আর কি। হ্যাঁ, তো আমরা এইবার যে কাজটা করব, আমরা নতুন করে হোম কম্পোনেন্টের মধ্যে কিছু ডেটা ধরেন পাস করব। হ্যাঁ, সো এখন এই হোম কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে কোথায়, মানে আসলে কোথায় থেকে এটা দেখাচ্ছে, কোন জায়গায় আছে বলে আমরা আসলে দেখতে পাচ্ছি? স্যার রেন্ডার হচ্ছে বলেন বলেন। অ্যাপ ডট গুড জেএক্সএস। গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড। সো এইখান থেকে হোমটা আমরা রেখেছি, এই জন্য কিন্তু আমাদের হোমটা দেখাচ্ছে। আর অ্যাপটা কোথায় থেকে রেন্ডার হচ্ছে?
মেইন ডট ভেরি জেএস গুড, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। সো এইখান থেকে একটা এই সিকোয়েন্সটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। মানে কোথায় থেকে কোথায় যাচ্ছে, কোথায় থেকে কোনটা রেন্ডার হয়ে কিভাবে আসতেছে, ওয়েব পেজটা আসলে কিভাবে কাজ করতেছে। মানে বাই ডিফল্টে আমরা দেখতেছি শুধুমাত্র একটা এইচটিএমএল পেজ, সেইখান থেকে এত কিছু কিভাবে আসতেছে, এই ফ্লোটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য আমি আপনাদেরকে সুন্দর করে এটা দেখিয়ে দিয়েছি। সো আমার খুবই ভালো লাগতেছে যে আপনারা এগুলো দেখছেন। সো এখন বলতে পারতেছেন সেই জন্য খুবই সুন্দর করে যে এইখান থেকে হচ্ছে আপনার আসতেছে মেইন জেএসএক্স, এবং মেইন জেএসএক্স থেকে আসতেছে হচ্ছে আপনার অ্যাপ, এবং অ্যাপের মধ্যে আপনি যেটা লিখতেছেন ফাইনালি সেটা কিন্তু আপনার আউটপুট হিসেবে দেখাচ্ছে, তাই না? ওকে। সো এই জিনিসটাই। তো এবার আসেন আমরা একটা কাজ করি এবার, তাহলে হোম পেজের মধ্যে আমাদের হোমটা রেন্ডার হচ্ছে মেইনলি অ্যাপ থেকে। আচ্ছা, এখন আপনি এই হোমের মধ্যে এটা তো আপনার নিজস্ব কম্পোনেন্ট, বা আপনি চিন্তা করতে পারেন এটা আপনার নিজস্ব বানানো কোনো এইচটিএমএল এর ট্যাগ, যদিও আমরা এটাকে এইচটিএমএল বলবো না, এটা হচ্ছে জেএসএক্স ট্যাগ। তো যাই হোক, সো এই ট্যাগটা হচ্ছে আমাদের নিজেদের বানানো। এখন আমি যদি চাই এর মধ্যে কোনো ডেটা পাস করতে, আমি সেই ডেটাগুলোকে পাস করতে পারবো। সো আমি ধরেন এইখানে যে কোনো একটা নাম লিখছি, ধরেন এইখানে আমি লিখলাম মাই ডেটা, এটা ধরেন আমার একটা প্রপসের নাম, এটা হচ্ছে আমার একটা প্রপসের নাম। ইকুয়াল দিয়ে আমি মাই ডেটার মধ্যে একটা ভ্যালু দিব, যেমন আমি এখানে দিচ্ছি ধরেন আমি আমার নাম লিখছি, এরকম একটা নাম লিখলাম। সো এটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে প্রপসের ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? সো আমি কি করলাম, অ্যাপে থাকা অবস্থায় আমি আমার কম্পোনেন্টকে কিছু ডেটা পাস করার জন্য এরকমভাবে প্রপস আকারে ডেটা দিয়ে দিলাম। এখন এই ডেটাটা আমার হোমে গিয়ে আমি পেতে চাই। আমার হোম পেজে এখন কি দেখাচ্ছে, আমার হোম পেজে শুধুমাত্র হ্যালো রিয়াক্ট দেখাচ্ছে। সো আমি চাচ্ছি যে আমার ইউজার, কোনো ইউজার যখন এইখান থেকে যেই ডেটাই পাঠাবে হ্যালো রিয়াক্টের পরিবর্তে আসলে আমার যেই কম্পোনেন্টটা আছে সেটা ডাইনামিক হবে। মানে ইউজার এইখান থেকে যেই ডেটাটা পাঠাবে এই ডেটাটা আমি এইখানে শো করাবো, রিয়াক্টের পরিবর্তে আমি এই এই জায়গাটাতে আমি সেই নামটা শো করাবো। তাহলে আমার কম্পোনেন্টটা ডায়নামিক হয়ে যাবে। তো এটাকে ডায়নামিক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখন এসে আমাদের প্রয়োজন হবে কি, আমাদের প্রয়োজন হবে হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং। মনে আছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং কেমনে করে, অ্যারে ডিস্ট্রাকচারিং কিভাবে করে, মনে আছে? জি স্যার। মনে না থাকলে কিন্তু ধরা, হ্যাঁ আজকে পুরাই ধরা। সো এই জন্য আমি ওই জিনিসগুলো বারবার দেখতে বলছি। আচ্ছা, সো মাই ডেটার মধ্যে এই জিনিসটা দিলাম আমি। সো এখন আমি হোমে গিয়ে এটাকে রিসিভ করতে পারি। রিসিভ অনেকভাবেই করা যায়, আমরা একটু ব্রড ওয়েতে দেখি, মানে যেটা একটু মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে মানে একটু বেশি লিখতে হয়। বাট বেশি লিখলে যেটা হয় জিনিসগুলো ভেঙে ভেঙে আসে। সো যেহেতু আমরা একটা প্রপস পাস করছি, তার মানে আমাদের এই কম্পোনেন্টটা আমাদের ধরে নিতে হবে তার কাছে একটা প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে প্রপস। বুঝতে পারছেন? এই কম্পোনেন্টের কাছে একটা প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে প্রপস। সো এখন এই প্রপসের মধ্যে আপনি যদি চান আপনার এই প্রপসটাকে কনসোল লক করে প্রপস, এবার আপনার যে ওয়েবসাইট আছে এখানে চলে যান, এইখানে। সো এইখানে এসে আপনি একটু নিচের দিকে খেয়াল করবেন, এই যে একটা অবজেক্ট চলে আসছে, কি আসছে বলেন তো? মাই ডেটার মধ্যে যেটা পাঠাইছেন সেটা কি আকারে আসছে? স্যার অবজেক্ট আকারে স্যার। অবজেক্ট আকারে আসছে। সো অবজেক্টের প্রপসের কি আর ভ্যালু আকারে। হ্যাঁ হ্যাঁ, অবজেক্টের কি আর ভ্যালু আকারে। এখন তাহলে কি প্রপসকে আমি কনসোল করলাম, রাইট? বাট আমার এইখানে আসলো কি একটা অবজেক্ট, তার মানে কি প্রপসই আমার একটা অবজেক্ট, তাই না? এখন আমি যদি বলি আপনি শুধুমাত্র এই আশিক লেখাটাকে প্রিন্ট করবেন, তাহলে কিভাবে করবেন? একটা অবজেক্টের মধ্যে ডেটাটাকে বের করে নিয়ে আসে কিভাবে? props dot স্যার object অবজেক্ট value ডট স্যার ওই ভ্যালু ভেরি স্যার গুড, যে ভেরি গুড, একজন ঠিক বলছেন, কিটা কেউ একজন বলছেন, একজন প্রপস ডট my স্যার data কি মাই স্যার ডেটা, তাই না? মাই ডাটা। এই তো। সো আপনারা চাইলে এইখানটাতে এই কাজটা করে ফেলতে পারেন। সেটা কি, আমরা এখানে ডাইনামিক ভাবে, বা আমি আগে এখানেই দেখাই, আগে কনসোলে দেখাই প্রপস ডট মাই ডেটা, এটা যদি আপনি লিখেন তাহলে এখানে দেখবেন শুধুমাত্র আমার নামটা প্রিন্ট করতেছে। এইখানে একটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে আমার নামটা দুইবার করে প্রিন্ট করতেছে। এটা আসলে ডেভেলপমেন্টে যখন আমরা কাজ করি তখন এই স্ট্রিক্ট মুড নামে একটা জিনিস আছে, এটা ডেভেলপমেন্টে জাস্ট অন করা থাকে। এই জন্য আমরা এইখানে দুইবার করে রেন্ডার দেখতে পাই আর কি, মানে দুইবার করে প্রিন্ট হয়। সো আপনি চাইলে এই স্ট্রিক্ট মুডটাকে
সরায় দিয়ে আপনি জাস্ট এখানে একটা র্যাপার রাখতে পারেন, এরকম একটা র্যাপার রাখতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার দুইবার করে প্রিন্ট হবে না, জাস্ট একবারে প্রিন্ট হবে এবং আপনাদেরও কনফিউজ হওয়ার কোনো কারণ নাই আর কি। বাট এইটা যখন একটু অ্যাডভান্স, আরও যখন একটু মানে ভালোভাবে ডেভেলপিংটা শিখবেন, আরও যখন এটার ভিতরে যাবেন, ধরেন যে অনেক অনেক বছর কাজ করছেন রিয়াক্টে, বা 6-7 মাস আপনি রিয়াক্টের কনসেপ্টগুলো আপনার জানা শেষ, বাট এখন আপনি একদম একদম রিয়াক্টে কাজ করতেছেন, পুরো একজন রিয়াক্ট ডেভেলপার হয়ে গেছেন, আপনার আসলে এখন শেখার কিছু নাই, আপনার এখন শুধু ডেভেলপ করার প্রয়োজন। সো সেই ক্ষেত্রে আপনি এইটার ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন। তো যেহেতু আমরা এখন শিখতেছি, অনেকের কাছে কনফিউজিং লাগে, আমার নিজের কাছেও কনফিউজিং লাগছে যে দুইবার করে ডেটা প্রিন্ট হইলে খুব একটা খারাপ লাগে। এখন হয়তো লাগবে না, যখন আমরা এপিআই থেকে ডেটাগুলোকে নিয়ে আসবো তখন দেখবেন খুবই বাজে অবস্থা ক্রিয়েট হয়। সো তখন আমরা ওই স্ট্রিক মুডটাকে সরায় দিতে পারি, কোনো সমস্যা নাই, বাট তার পরিবর্তে একটা র্যাপার আমরা উপরের দিকে লাগায় রাখতে পারি। সো যেহেতু এটাকে ইউজ করতেছি না, আমি এটাকে সরায় ফেললাম। সো এটা জাস্ট ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, সো আপনি চাইলে ওটাকে ইউজ করতেও পারেন। ইউজ করলে আপনাকে যেটা করতে হবে, ওই যে দুইবার কনসিডার করতে হবে, আর যদি ইউজ না করেন তাহলে আপনি যা ইনপুট তাই আউটপুট আপনি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো দেখেন এবার কিন্তু আমার নামটা সুন্দর করে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা দেখলাম যে যদি আমাদের ইয়েটা কোথায়, এইখানে হোমের মধ্যে আমরা কাজগুলো করতেছিলাম। সো যদি এরকম প্রপস নামের কোনো কিছু আসে, সো ধরেন একটা প্রপস অবজেক্ট আপনার কাছে আমি দিলাম, এইখান থেকে এটাকে সরাই দিচ্ছি, এই। সো এইখানে ধরেন আপনার কাছে এই পাশে আছে প্রপস নামের একটা অবজেক্ট। সো আমি এই পাশে এটাকে ডিস্ট্রাকচার করব কিভাবে বলেন তো? অবজেক্টকে ডিস্ট্রাকচার করব কিভাবে? এটা তো আমার একটা অবজেক্ট, যেটা আমরা অলরেডি দেখলাম যে প্রপস একটা অবজেক্ট। এখন আমি চাচ্ছি শুধুমাত্র ওই জিনিসটাকে ডিস্ট্রাকচার করতে, কিভাবে করব? স্যার কনস্ট, কনস্ট, তারপরে স্যার সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে স্যার ওই যে কি এর ভ্যালুগুলো জাস্ট লিখতে এর হবে ভ্যালু না স্যার। কিটা, হ্যাঁ জি স্যার, কি। জি স্যার। সো এই তাহলে কিন্তু আমাদের ডিস্ট্রাকচার হয়ে গেল। সো এখন যদি আপনি শুধুমাত্র মাই ডেটা লিখেন, তাহলেও কিন্তু আমরা সেম আউটপুটটাই পাবো। মাই ডেটা দিলাম, এটা আউটপুটটা দেখে আসে সেম আউটপুট। একটু রিফ্রেশ করে নেই, এই মাই ডেটা সেম আউটপুট। কত নাম্বার লাইন থেকে আসতেছে? হোম জেএসএক্স এর 5 নাম্বার লাইন থেকে। এই যে হোম জেএসএক্স এর 5 নাম্বার লাইন থেকে দিচ্ছে। আচ্ছা, এখন এইভাবেও আপনি ডিস্ট্রাকচার করতে পারেন। আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যেহেতু আমরা জানি এখানে প্রপস একটা অবজেক্ট আকারে আসে, আপনি ডিরেক্টলি এইটার মধ্যেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাই ডেটাকে ডিস্ট্রাকচার করে ফেলতে পারেন। এটাও একটা ওয়ে, বুঝছেন? তিনটা ভাবে করা যায়, যেইভাবে আপনার সুবিধা বোঝার জন্য আপনি সেইভাবে করবেন। আপনি প্রপস দিয়েও লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন। প্রপস দিয়ে লিখলে যেটা হবে, আপনাকে সব জায়গায় প্রপস কথাটা উল্লেখ করতে হবে, তাই না? যদি আমরা প্রপসটাকে ওইভাবে রাখি, তাহলে আমি যদি এখানে ডাইনামিক করতে চাই, তাহলে আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট লিখতেছি। সো আমাকে তখন লিখতে হবে কি, যদি প্রপস থাকতো তখন আমার লিখে লাগতো প্রপস ডট মাই ডেটা। আবার যদি আর একটা প্রপস আপনি এখান থেকে পাস করতেন, সেটার জন্য আবার লিখতে হতো প্রপস ডট অমুক, প্রপস ডট অমুক, এরকম করে বারবার প্রপস লিখতে হতো। সো এই জন্য আমরা ওই কাজটাকে কমানোর জন্য আমরা জাস্ট উপরেই ডিস্ট্রাকচার করে নিচ্ছি। এখন আমি জাস্ট মাই ডেটাটাকে এখানে লিখে রাখলাম। সো এখন দেখেন আলটিমেটলি এইখানটাতে রিফ্রেশ করে নিচ্ছি। সো এইখানটাতে আমার এখানে জিনিসটা দেখাচ্ছে, ডিরেক্টলি আপডেট হয়ে গেছে কিন্তু, তাই না? এখন ইউজার যদি আরও কোনো ডেটা এখান থেকে পাঠায়, ধরেন এইখান থেকে অ্যাপ ডট জেএসএক্স থেকে আমি এখান থেকে পাঠাইলাম যে হচ্ছে এজ, এজ নামে একটা প্রপস পাঠাইলাম, এবং যার মধ্যে আমি এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমরা নাম্বার পাঠাতে যাচ্ছি, সো আমি এখানে ধরেন যে 27 পাঠাইলাম। সো এটাও এক ধরনের প্রপস, তাই না? যেহেতু আর একটা প্রপস চলে গেছে, তার মানে আমরা এখানে এসে মাই ডেটা কমা নতুন যে ইয়াটা আসলো সেটাও আমরা এখানটাতে নিয়ে নিলাম। সো মাই ডেটা কমা এজ। এখন হয়তো বা আপনি আর একটা জায়গায় এরকম করে লিখে রাখতে পারেন যে মাই এজ ইজ ওই ইউজারের যে এজ সেটা। সো এটা একটা জাভা স্ক্রিপ্ট। সো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এজ লিখে দিলাম। সো এখন দেখেন প্রথমে আসবে এই যে এইটা, আর পরে আসতেছে হচ্ছে এইটা। সো এটাকে আপনি চাইলে সেন্টার করতে পারেন ক্লাস নেম দিয়ে। সো ক্লাস নেম টেক্সট। সো এবার যদি দেখেন সুন্দর। সো এখন আপনার কম্পোনেন্টটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে। এই কম্পোনেন্টটাকে আপনাকে আর ফিউচারে ফিরে আসতে হবে না, এই কম্পোনেন্টটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। সো এই যে এইখানে আপনি পাঠালেন, এখন ধরেন সেম কম্পোনেন্ট খেয়াল করেন, একটাই কম্পোনেন্ট। সো একটা কম্পোনেন্ট কি করতেছে, যে আপনার এই হোমে রেন্ডার হচ্ছে। এখন আমি যদি এই সেম কম্পোনেন্টটাকে আরেকবার এখানে কপি পেস্ট করি,
তাহলে কি হচ্ছে, আমার এই জিনিসটা দুইবার দেখাচ্ছে, তাই না? বাট আমি এই কম্পোনেন্টটাকে ইউজ করব ডিফারেন্ট মানুষের জন্য, অন্য একটা মানুষের জন্য। তাহলে আমাদের প্রপসগুলোকে ঠিকই রাখতে হবে, কেননা সবারই নাম থাকবে, সবারই এজ থাকবে, কেননা আমি ওই ধরনের কম্পোনেন্টেই এটাকে ইউজ, কম্পোনেন্ট মানে কি, আমি জিনিসটাকে রিইউজ করতে পারবো, তাই না? সো আমি যেহেতু এটা মানুষের নাম আর হচ্ছে মানুষের এজটা দেখানোর জন্য প্রিন্ট করতেছি, সো এটা যে কোনো মানুষের নাম আর এজই প্রিন্ট করতে পারবে। সো আমি এবার নতুন একটা নাম দিচ্ছি, ধরেন এইখানে নতুন একটা আমি নাম দিয়ে দিলাম যে নাহিদ, এবং এই ক্ষেত্রে আমি ধরেন যে এজটা দিলাম 24। সো এবার দেখবেন সেম কম্পোনেন্টই, বাট এবার তার ডিফারেন্ট যে ডেটাটা সেটা হচ্ছে ডিফারেন্ট, তাই না? দেখেন সেম কম্পোনেন্টই, কিন্তু সেম কম্পোনেন্ট বাট ডেটা কিন্তু আমাদের ডিফারেন্ট। বুঝাইতে পারছি? সো এই জন্যই কম্পোনেন্ট বলা হয় আর কি, মানে দেখতে একই রকম বাট আপনার ডেটাগুলো ডিফারেন্ট থাকে, কেননা কম্পোনেন্টের মধ্যে প্রপস পাসিং এর মাধ্যমে আমরা যে কোনো ডেটাকে এইভাবে ইউজ করতে পারি, বা যে কোনো কম্পোনেন্টকে আমরা রিইউজ করতে পারি। আচ্ছা, সো আমি এইখানে একটা কাজ করি, আমার হোমের মধ্যে এই জিনিসগুলো আছে, আমি হোমের মধ্যে এই জিনিসগুলোকে পাঠাচ্ছি। সো আমি হোম পেজটাকে এইখানে আমি প্রপসগুলোকে আপাতত এখান থেকে সরায় ফেলতেছি। সো আমি ক্লিন করে ফেলতেছি। আমি যদি হোমে যাই, হোমে গিয়ে এইগুলোকে আমি ক্লিন করে ফেললাম। সো আমি এবার ডেজি ইউআইতে চলে যাচ্ছি, গিয়ে আমি একটা কম্পোনেন্ট নিব, যেটা আসলে কার্ড বানানোই আছে। সো আমি ওইরকম একটা কম্পোনেন্ট নিতে চাই। সো এর জন্য কম্পোনেন্টসে ক্লিক করতেছি, এবং কম্পোনেন্টসে ক্লিক করে এখান থেকে একটা কার্ড নিচ্ছি, যে কোনো একটা কার্ড আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এই কার্ডটা আমি নিব। সো আমার যেহেতু জেএসএক্সে আমরা ইউজ করব, সো এই জন্য জেএসএক্সটাকে সিলেক্ট করতেছি, করে আমি এখানে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। সো দিয়ে দিলে এখন দেখেন আমার এই হোমের মধ্যে আমি চাইলে এই কার্ডটাকে এখানে পেস্ট করে দিতে পারি। সো পেস্ট করে দিলে আপনি যদি আপনার ওয়েবসাইটে আসেন, দেখবেন যে এই যে কার্ড কম্পোনেন্টটা দুইবার দেখাচ্ছে। কেন দুইবার দেখাচ্ছে বলেন তো? ও স্যার স্যার হোমের দুইবার মধ্যে দিয়েছিল হোমের মধ্যে ম্যাট্রিক্স। এটাকে দুইবার ইউজ করা হয়েছে, তাই না? এই যে হোমের মধ্যে এটাকে দুইবার ইউজ করা হয়েছে। সরি, আমরা অ্যাপে যাই, এই যে দুইবার কিন্তু এটাকে পেস্ট করা হয়েছে, সেই জন্য এটা দুইবার দেখাচ্ছে। আচ্ছা, এখন হোম পেজটা আমাদের দুইবার না করে আমরা যদি এই ব্যাপারটাকে আর একটু ভেঙ্গে করি, যেমন ধরেন যে এই যে ডিভ, এই পুরা জিনিসটাকেই আমরা যদি একটা কার্ড কম্পোনেন্ট হিসেবে তৈরি করি, কার্ড ডট জেএসএক্স আরএফসি, দেন এইটার মধ্যে আমি কার্ডের কোডগুলোকে বসায় দিলাম। এখন হোমের মধ্যে আমি যদি কার্ড কম্পোনেন্টটাকে নিয়ে আসি, কোনো ক্ষতি আছে? জিনিসটাকে জাস্ট আলাদা করে ভেঙে একটা জায়গায় রেখে দেন আমি আর একটার পেটের মধ্যে ঢুকাই দিচ্ছি, আর এখানে এগুলোকে আপাতত সরাই দিই। সো এটাতে কোনো ক্ষতি আছে? না স্যার। তো আউটপুট কিন্তু আমাদের দেখি একই আসে কিনা। আচ্ছা, আমরা ওনার কথা ভুল করেছি। সো এখানে দেখেন কি কি ভুল করছে, এটা আমরা দেখি। সো কার্ড ইজ নট ডিফাইন্ড, প্রথমত আমরা কার্ডটা নিয়ে আসছি। সো নট ডিফাইন্ড মানে কি, আমরা এটাকে কার্ড লিখছে ঠিকই, বাট এটা কোথায় থেকে আসবে এটা বলে দিইনি। সো আমাদেরকে এটা ইম্পোর্ট করতে হবে। সো আমি কন্ট্রোল স্পেস চেপে এটাকে ইম্পোর্ট করে নিলাম। সো এবার চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের কি প্রয়োজন আছে অ্যাপে গিয়ে হোমকে দুইবার প্রিন্ট করার? হোম তো একটা পেজ তো আসলে দুইবার প্রিন্ট হয় না, কম্পোনেন্টটা দুইবার প্রিন্ট হয়। তাহলে আপনি হোমের মধ্যে এসে কার্ডটাকে দুইবার প্রিন্ট করেন বা তিনবার করেন, কোনো সমস্যা আছে? নাই, তাই না? আচ্ছা, এখন যদি আমি চাই এগুলোকে একটু পাশাপাশি দেখাবে, সো আমি এখানে একটা ক্লাস নেম ইউজ করতেছি, ফ্লেক্স। সো ফ্লেক্স ইউজ করলে ফ্লেক্স হয়ে গেল, এবং আমরা এখানে গ্যাপ ইউজ করতেছি, কিছু গ্যাপ দিয়ে নিচ্ছি, গ্যাপ 4। সো এইখানটাতে গ্যাপ হয়নি, এই যে চলে আসছে, হ্যাঁ। সো গ্যাপ হয়ে গেল। সো একই কম্পোনেন্ট আমরা তিনবারে, এখন এই সেম কম্পোনেন্ট আপনি তিনভাবে ইউজ করতে পারবেন। কারণ এখানে তো সবগুলোর ইমেজই এক, তার মানে আমি যেটা করব, প্রথমে একটা ইমেজের জন্য একটা প্রপস পাঠাবো, টাইটেলের জন্য একটা প্রপস পাঠাবো, এটার জন্য একটা প্রপস পাঠাবো, আর এটা তো সবারই একই থাকবে। সো এই জিনিসগুলোকে আমরা প্রপস পাঠিয়ে পাঠিয়ে চেঞ্জ করতে পারি। সো আমি প্রথমে যে এখানে একটা প্রপস পাঠাই, যেটার নাম হচ্ছে ইমেজ সোর্স, যেটার মধ্যে আমি ইমেজ সোর্স পাঠাবো। সো এটার মধ্যে আমি একটা ইমেজ সোর্স পাঠাবো। এরপরে আমি কি পাঠাবো, আমাদের যে টাইটেল, হ্যাঁ, টাইটেল নামে একটা প্রপস পাঠাবো, যেটার মধ্যে আমি
টাইটেল নামে একটা প্রপস পাঠাবো। সো আপনি চাইলে এগুলাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অভ্যেসটা থাকবে, এটাও করতে পারেন, যেহেতু আমরা স্ট্রিং আকারেই পাঠাচ্ছি। এবং এইখানেও আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেটের অভ্যেসটা করবেন আর কি। হ্যাঁ, এইভাবে দিব। এবং আমরা আরেকটা কি টাইটেল, আর একটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন নামে আমি আরেকটা জিনিস এইখানে পাঠিয়ে দিই। সো এই এই আচ্ছা, এই জিনিসটা যেহেতু আবার ওই নিচের গুলোতেও লিখতে হবে, সো আমি এটাকেই 3 বার কপি করি, তাহলে আমার ওইখানে আমি জিনিসটা পেয়ে যাবো। এখন জাস্ট আপনি 3টা কার্ডের জন্য 3টা আলাদা আলাদা ভ্যালু পাঠাবেন। সো ইমেজ সোর্সের জন্য একটা পাঠাবেন, টাইটেলের জন্য একটা পাঠাবেন, এগুলোর জন্য আপনি একটা পাঠাবেন। সো আমি হচ্ছে কিছু সুর পিকচার নিয়ে নিচ্ছি, হয়তো আমাদের পিকচারগুলো একটু এদিক সেদিক হয়ে যাবে, রেসপন্সিভ হবে না, কেননা সবগুলো ইমেজের সাইজ এক হবে না। সো বাট তারপরেও আমরা এখানে ইউজ করছি আর কি। সো এখানে আমি যে কোনো ইমেজের লিঙ্কটা কপি করতেছি, কপি ইমেজ অ্যাড্রেস। সো এইখান থেকে সিম্পলি পেস্ট করে, উরে বাবা এটা ইউজ করা যাবে না, সো আমরা হচ্ছে পিক্সেলস থেকে ইউজ করি। সো এইখান থেকে আমরা কিছু ইউজ করতে পারি, কপি ইমেজ অ্যাড্রেস, এইখান থেকে এটাকে দিয়ে দিলাম। তারপর টাইটেল হচ্ছে আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারি, ওয়েব ডোনাট বা কিছু একটা আমরা লিখলাম এখানে, ওয়েব ডোনাট। দেন ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা হয়তো বা কিছু একটা লিখতে পারি এইখানে। সো এইখান থেকে একটা ডেসক্রিপশন এই আচ্ছা, এটা কোথায় কি হচ্ছে এইখানটাতে, হ্যাঁ ঠিক আছে। সো এই সো আর একটা ইমেজ নিচ্ছি এখান থেকে, এইটা কপি ইমেজ অ্যাড্রেস, পেস্ট। এইটারও নিশ্চয়ই একটা উপরে নাম দেয়া আছে, নেমটা নিলাম। সো এগুলো আপনারা জুতার নাম দিয়ে দিন, হ্যাঁ, এবং একটা ডেসক্রিপশন আপনারা অ্যাড করে দেন এইখানটাতে। সো এই আচ্ছা, এটা বারবার ব্রেক করে যাচ্ছে, সো আমি এখান থেকে এটাকে উঠাই। আচ্ছা, এরপরে আমি এটা ইউজ করি, কপি ইমেজ অ্যাড্রেস, এই এই সো কিছু একটা ডেসক্রিপশন আমি এখান থেকে পাঠিয়ে দিলাম। সো প্রপসে আমি এই জিনিসটাকে পাঠিয়ে দিলাম। সো এবার যদি আপনি আউটপুটে যান, দেখবেন যে তেমন কোনো কিছু চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। এখন আমার ডেটাগুলোকে ডাইনামিক করতে হবে। এখন যে প্রপস, আপনি তো প্রপস সবার জন্য একই পাস করছেন, বাট ডেটাগুলো ডিফারেন্ট। সো আপনি যেটা করবেন, এটা পাঠাইছেন কার মধ্যে, খেয়াল করেন, কার্ড কম্পোনেন্টের মধ্যে, তাই না? তাহলে আমরা একটা কার্ড কম্পোনেন্টকে হ্যান্ডেল করলেই কিন্তু আমাদের ডান। তো আমরা এখানে রিস্ট্রাকচার করে নিতে পারবো। প্রথমে আমরা কি কি রিস্ট্রাকচার করব, ইমেজ সোর্স, টাইটেল, ডেসক্রিপশন, সবগুলো জিনিস আমরা রিস্ট্রাকচার করে নিলাম। এখন এই সোর্সের মধ্যে এই সোর্সটাকে ফেলায় দেন, কেননা এটা তো স্ট্যাটিক সোর্স, এটাকে ডাইনামিক বানাইতে হবে। তো আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে ইমেজ সোর্স, যে ভ্যারিয়েবলটা, এইটাকে আমরা এখানে বসায় দিলাম। সেম আমরা হচ্ছে শুজের ক্ষেত্রে, শুজ তো ওদের ডাইনামিক লেখা, কিন্তু আমাদের লেখা আসতে হবে। সো এখানে আমরা টাইটেল যেটা আছে এইটাকে বসায় দিলাম। সো এবার যদি আপনি আরেকটা এই ডেসক্রিপশনটাকে আবার চেঞ্জ করতে চান, সো ডেসক্রিপশনটাকে একটা সেম ইয়ার মধ্যে ফেলান, সো এটার মধ্যে এসে ডেসক্রিপশনটাকে বসান। সো এবার দেখবেন সেম কার্ড বাট ডিফারেন্ট ভাবে রেন্ডার হচ্ছে। আপনার কি কপি পেস্ট করা লাগলো কোনো কিছু? একটা কার্ড ইউজ করছেন শুধু, বাট আপনার ডিফারেন্ট ইয়া কিন্তু আপনি রাখতে পারতেছেন। কত ইজি না? জাস্ট আমরা একবার ডিজাইন করছি, এই ডিজাইনটা কিন্তু আমরা একবার করছি, দেন ওইটাকে আমরা জাস্ট রিইউজ করতেছি। খেয়াল করছেন? জি স্যার। ওকে, সো খুবই জিনিসগুলো খুব মজা। আচ্ছা, এখন আমরা এইভাবে পাস করেছি, তাই তো? এই ইমেজ সোর্স এইভাবে পাস করেছি। আচ্ছা, কিন্তু যখন আমরা এপিআই নিয়ে কাজ করব, তখন আসলে ডেটাগুলো এইভাবে আসবে না, আমাদের কাছে অবজেক্ট আকারে আসবে। সো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। ধরেন যে, আচ্ছা আমি একটু অবজেক্টের জন্য চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি, কেননা অবজেক্টটা বানাইতে আমাদের সময় লাগবে। সো এই জন্য আমি জাস্ট একটু হেল্প নিব, যে অবজেক্টটাও আমাকে একটু বানায় দিবে আর কি। সো আমি ব্রাউজার একটা ইয়াতে যাচ্ছি, এইখানে দেখি যাওয়া যায় কিনা। মনে হয় ইনকগনিটোতেও কাজ করার কথা। আচ্ছা, ক্রিয়েট 3 JS অবজেক্ট,
উইথ 3 কি, সেটা হচ্ছে আমরা কি কি ইউজ করছি, ইমেজ সোর্স, তাহলে আমাদের বেশি একটা কিছু চেঞ্জ করতে হবে না, ইমেজ সোর্স টাইটেল অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশন। সো আমাকে সুন্দর করে অবজেক্টটা বানায় দিবে, নাহলে এখন আমি অবজেক্ট বানাইতে গেলে আমার একটু সময় লাগবে। আচ্ছা, সো এখানে ওরা সুন্দরভাবে আমাকে 3টা অবজেক্ট বানায় দিল, তাই না? বাট আমি আসলে এইভাবেও নিব না, কেননা আমি চাচ্ছি যে অবজেক্টগুলো আমার একটা অ্যারের মধ্যে থাকুক। ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্ট আমার অ্যারের মধ্যে থাকুক। সো আমি বলি যে ইনসার্ট আরে ভাই, ইনসার্ট দেম ইনটু এ অ্যারে। সো এরকম একটা অবজেক্ট আমরা ধরেন বানাই দিলাম, আইটেমস নামে একটা অ্যারে নিব, তার মধ্যে আমরা এইটা, সেটা কি করা যায়, যায় কিনা বলেন? আমরা দেখেছি কিন্তু যে অ্যারের মধ্যে অবজেক্টও আমরা নিতে পারি, তাই না? সো আপনি যদি এইভাবে লিখেন কনস্ট আইটেমস নামে একটা অবজেক্ট আপনি বানাইলেন, অ্যারে বানাইলেন, দেন তার মধ্যে আপনি ওগুলোকে বসাই দিতে পারবেন না, এই যে এইভাবে। সো এই কাজটাই ওরা করেছে আর কি। সো এই জিনিসটাকে আমি বসায় দিলাম, হয়েছে? করা যায় এটা? জি স্যার। ওকে, যদি করা যায় তাহলে আমি এই কার্ড যা কিছু আছে সমস্ত কিছুকে সরাই ফেলতেছি, সরাইলাম। এবার আমি যে কাজটা করব, এইখানটাতে শুধু কার্ডটাকে নিব, একটা কার্ড। ওকে, সো আপনাদেরকে ম্যাপ দেখাইছিলাম, জাভাস্ক্রিপ্টের ম্যাপ, লুপ তো দেখাইছি, জি ফর স্যার, লুপ, লুপ ম্যাপ দেখাইছেন স্যার। হ্যাঁ ম্যাপও দেখাইছি। জি স্যার। আচ্ছা, সো ম্যাপের ক্ষেত্রে আমরা কি করব, ম্যাপের ক্ষেত্রে কি করব, আমরা জানি ম্যাপ কার মধ্যে চালাতে হয়, ম্যাপ শুধু কার মধ্যে চলে, কার উপরে আপনি ম্যাপ অ্যাপ্লাই করতে স্যার পারবেন, অ্যারে। শুধুমাত্র অ্যারের উপরে। সো আমরা যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যারে, তাই না, আইটেমস এটা একটা অ্যারে, এবং এটার মধ্যে হচ্ছে 3টা অবজেক্ট। সো আমরা চাইলে এটার মধ্যে একটা ম্যাপ চালাইতে পারবো। সো এখন যেহেতু আবার জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করতেছি, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমি আইটেমসের উপর যেহেতু ম্যাপ চালাবো, সেই জন্য আমি লিখবো এখানে আইটেমস ডট। এটা লিখলে কি হবে, যে এটা লিখলে প্রত্যেকটা আইটেম আমার এর মধ্যে আসবে, মানে একটা একটা করে আইটেমের কাছে ও যাবে, ম্যাপ কি করবে, একটা একটা আইটেমের কাছে যাবে। সো আপনি ধরেন যে আমি এখানে লিখলাম যে সিঙ্গেল আইটেম, মানে প্রত্যেকটা আইটেমের কাছে সে যেহেতু যাবে, দেন আপনি এই সিঙ্গেল আইটেমের কাছে যাওয়ার পরে আপনি এখানে একটা অ্যারো সাইন দিয়ে এইভাবে প্রত্যেকটার জন্য একটা করে কার্ড আপনি শো করাইতে পারবেন। ধরেন আপনি এখানে লিখলেন জাস্ট কার্ডটাকে শো করান, তাহলে দেখেন আমার এইখানে আইটেমের মধ্যে কি প্রথম একটা অবজেক্ট। সো ম্যাপ কি করবে, প্রথমে আইটেম অ্যারেটার জন্য ম্যাপ চালাইতে যাবে, মানে লুপ করতে যাবে। সো ও এখানে গিয়ে দেখবে যে মোটামুটি 4টা আইটেম। সো ও প্রথমে একটা আইটেমকে ধরবে, সেটা কি এইটা, এই এই আইটেমকে একটা অবজেক্ট হিসেবে ধরবে বা একটা এলিমেন্ট হিসেবে ধরবে, মানে এটা কি আমার অ্যারে কত নাম্বার ইন্ডেক্সে আছে, এটা 0. 0। সো ও 0 নাম্বার ইন্ডেক্সটাকে এইখানে রাখবে, এবং রাখার পরে এইটার জন্য কি করবে, এই কার্ড নাম, এই কার্ডকে একবার প্রিন্ট করবে, মানে পুরো কার্ডটাকে একবার দেখাবে। তারপরে আবার সে পরেরটার জন্য যাবে, গিয়ে আবার পরের বার এই সেম কার্ডটাকে আবার প্রিন্ট করাবে, আবার এটার জন্য যাবে, মানে যে কয়টা এখানে অবজেক্ট থাকবে বা যে কয়টা এখানে আইটেম থাকবে তাদের প্রত্যেকের জন্য আমাদের কার্ডটাকে একবার একবার করে দেখাবে। সো আমরা একটু গিয়ে দেখি আমাদের কোনো ইরর টিরর আসছে মনে হয়। সো আমরা এখানে সিনট্যাক্সে ইরর করছি কিছু। সো এই ইররটাকে আমরা সলভ করি, সেটা হচ্ছে আমাদের এটাকে এইভাবে না লিখে আমাদের এই পাশ থেকে 2টা ব্র্যাকেট দিতে হবে। প্রথমত আমরা এইখানটাতে একটা ব্র্যাকেট মিস করছি, সেটা হচ্ছে আমি একটা আবার লিখি এখানে, এইখানে আপনারা প্রথমে একটা কাজ করবেন, একটা ব্র্যাকেট দিয়ে নেবেন, তার মধ্যে হচ্ছে আপনি সিঙ্গেল আইটেম, প্রত্যেকটা আইটেমের জন্য এরপরে হচ্ছে আপনারা এক একটা করে কার্ড এইখানে দেখা দেবেন। সো এখানে আপনি এক একটা কার্ড এখানে দেখা দেবেন। সো এবার যদি যাই, সো একটা মিনিট, Single one of the section. আচ্ছা সিঙ্গেল বানানোর সমস্যা নাই। সো সিঙ্গেল আইটেম, হ্যাঁ। সো আমাদের এখান থেকে রিটার্ন করতে হবে, হ্যাঁ। সো রিটার্ন করতে হবে। সো এবার যদি দেখি, এই যে আমাদের কার্ডগুলো কিন্তু চলে আসছে, খেয়াল করছেন, আসছে কিন্তু কার্ড, ইমেজ টিমেজ পাই নাই, বাট কার্ড আসছে, এটা 3বার আসছে। সো আপনার যদি এখানে আরেকটা আসে, ধরেন ফিউচারে আরেকটা আসলো এখানে,
দেখেন এখানে আরেকটা কার্ড চলে আসবে। একটা মিনিট, আচ্ছা এইখানে ইয়ে করছি, অবজেক্টের পরে কমা দিতে হবে মানে প্রত্যেকটা এলিমেন্টে। সেবার দেখ এই যে আরেকটাও কিন্তু এখানে আসছে, এই যে এই জায়গায়, এই যে কর্নারে চলে আসছে। সো আমরা এখানে ফ্লেক্স র্যাপ ইউজ করি, এখানে হচ্ছে র্যাপ, ফ্লেক্স র্যাপ ইউজ করলে এটা নিচে নেমে আসবে আর কি। যদি জায়গা না থাকে তাহলে নিচে নেমে আসবে। সো আমরা এখানে কনসোলটাকে বের করে রাখি, এই যে নিচে নেমে আসছে, ঠিক আছে। সো অ্যাটলিস্ট প্রত্যেকটা কার্ড এখানে আসছে। আচ্ছা, এখন ওরা আমাদেরকে বলে যখন আপনি একটা ম্যাপ চালাবেন তখন আসলে আপনি যে কার্ডগুলো যে প্রত্যেকটাকে একবার একবার করে প্রিন্ট করছেন, এই যে কার্ডগুলোকে প্রত্যেকটাকে একবার একবার করে প্রিন্ট করছেন, সো এটার মধ্যে আপনাকে একটা প্রপস পাঠাইতে বলতেছে যে হচ্ছে যে কি এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ, মানে কি নামে একটা প্রপ আপনাকে পাস করতে বলতেছে, মানে যেটা হবে ইউনিক, প্রত্যেকটার জন্য ইউনিক। এখন এটা আপনি ফিক্স করতে পারেন দুইভাবে। প্রথমত প্রত্যেকটা আইটেমের মধ্যে আপনি একটা ইউনিক আইডি বসাইতে পারেন বা ইউনিক একটা কিছু বসাইতে পারেন। সো আমরা যে কোনো কিছুই, ধরেন আপনি এখানে যদি টাইটেলটা খেয়াল করেন, টাইটেলটা কিন্তু সবার জন্য ইউনিক, তাই না? বাট নর্মালি তো আমরা যখন যদি কোনো ই কমার্স সাইট তৈরি করি বা কোনো ওয়েবসাইট তৈরি করি, আপনার কি এই টাইটেল সবসময় ইউনিক রাখা পসিবল হবে? যেমন আপনার নাম হচ্ছে ফারুক, সো এই নামে হচ্ছে আরও অনেক ইউজার আমাদের এখানে আসতে পারে। সো একই প্রোডাক্টের নামে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট কিন্তু থাকতে পারে। সো এই জন্য আমরা টাইটেল নেই না, আমরা হচ্ছে একটা করে কি অ্যাসাইন করি, মানে প্রত্যেকটার জন্য ধরেন যে এটা 1, এটা 2, এটা 3, 4, মানে যেটা ইউনিক হবে এই জায়গাটাতে। এটাও করা যায়। আর একটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে আপনার অ্যারেতে প্রত্যেকের এক একটা করে ইন্ডেক্স থাকে, তাই না? এ একটা ইন্ডেক্স আছে, এর একটা ইন্ডেক্স আছে, এর একটা ইন্ডেক্স আছে, তাই না? প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু কি ইউনিক না? 0, 1, 2, 3 অ্যারেতে তো এইভাবেই সাজানো থাকে। সো আপনি এইখানে সিঙ্গেল আইটেমের পরে আর একটা জিনিস নিতে পারেন, সেটা হচ্ছে ইন্ডেক্স। এটা ইন্ডেক্সও লিখতে পারেন, যে কোনো কিছুই লিখতে পারেন। ম্যাপে আসলে দুইটা জিনিস এখানে আসে, একটা হচ্ছে প্রত্যেকটা আইটেম, আর একটা হচ্ছে তার ইন্ডেক্স। এটাকে আপনি আইও লিখতে পারেন বা আমিও লিখতে পারেন ইচ্ছা। সো আপনি এখানে আই লিখলেন, সো এই আইটাই হচ্ছে তাদের জন্য ইন্ডেক্স, এটাই হচ্ছে তার ইন্ডেক্স। আমি বোঝার জন্য ইন্ডেক্স লিখলাম। এবং কি নামে প্রপস পাস করতে বলছে, সো আমি কির মধ্যে এই ইন্ডেক্সটাকে পাস করে দিলাম, তাহলে এই প্রবলেমটা আর থাকবে না। একটু আমরা রিফ্রেশ করি। সো দেখেন ওই কনসোলের এররটা নাই। আচ্ছা নাই। সো এখন আমাদের কি করতে হবে, এ সিঙ্গেল আইটেম, তার মানে কি আপনার প্রত্যেকটা অবজেক্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম হিসেবে এখানে পাস হচ্ছে। তাহলে আপনি প্রপসের মধ্যে আপনি একটা দিতে পারেন যে সিঙ্গেল ডেটা বা ডেটা, যেটাই লিখেন, এই ডেটার মধ্যে আপনার প্রত্যেকটা সিঙ্গেল আইটেমকে পাস করতে হবে ওই কার্ডের কাছে। মানে সিঙ্গেল আইটেমের জন্য একবার কার্ড হবে, সেই সিঙ্গেল আইটেমটাকেই আপনি এখানে পাঠিয়ে দিবেন। তার মানে এতটুকু অবজেক্ট একবার কার্ডের কাছে চলে যাবে এবং এটার জন্য একবার কার্ড প্রিন্ট হবে এই ইনফরমেশনগুলো নিয়ে। সো এখন যদি সিঙ্গেল আইটেমে আপনি যান কার্ডের মধ্যে, সো আমরা জানি এইখানটাতে সিঙ্গেল আইটেমটাকে আমাদের ডিস্ট্রাকচার করতে হবে। সো আপনি যদি এখানে সিঙ্গেল আইটেমটাকে নিয়ে আসতে চান, সো আমরা এটাকে কার মধ্যে পাঠাইছি, ডেটা। তার মানে আমাদের এখানে ডিস্ট্রাকচার করতে হবে কি, প্রপসে আমরা পাঠাইছি ডেটা, তাহলে আমাদের এখানে ডিস্ট্রাকচার কাকে করতে হবে, ডেটাকে, কেননা নেম ধরে ডিস্ট্রাকচার করতে হয়। সো এই ডেটার মধ্যেই কিন্তু আপনার জিনিসগুলো আছে। আচ্ছা, এখন এই ডেটাটাকেই যদি আপনি এখানে লিখেন, ধরুন যে ডেটা ডট ইমেজ সোর্স, ডেটা ডট টাইটেল আর ডেটা ডট ডেসক্রিপশন। সো এবার যদি আপনি এখানটাতে যান, দেখেন সবার জন্য আসছে। এটা আমরা একই জিনিস দুইবার করছিলাম, ওই জন্য দুইবার চলে আসছে। দেখেন প্রত্যেকটা ডেটা কিন্তু চলে আসছে, কিছু করা লাগলো আমাদের কিচ্ছু না, ওই একটা কম্পোনেন্টেই কিন্তু আমাদের সব করে ফেলতেছে। এবং আমাদের কার্ডও কিন্তু এখানে জাস্ট একবার ম্যাপ হয়ে গেছে। আর আমাদের ডেটাগুলো আমরা এপিআই থেকে নিয়ে আসতেছি বা আমাদের ডেটাবেস থেকে নিয়ে আসতেছি, যেখান থেকে আসি না কেন ডেটাগুলো কিন্তু আমাদের এরকম অ্যারে অফ অবজেক্ট আকারে আসবে। সো এই জন্য বি কেয়ারফুল, আপনি যদি অবজেক্ট না বুঝেন, অ্যারে না বুঝেন, অ্যারের মধ্যে অবজেক্ট রাখা যায়, অবজেক্টের মধ্যে অ্যারে রাখা যায়, এই জিনিসগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। সো ওইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিত্তি, যেটা স্যার আপনি রিয়াক্টে কোনো কিছুই করতে পারবেন না। বুঝাইতে পারছে জিনিসটা, কিভাবে আমরা ডেটাগুলোকে নিয়ে আসলাম? দেখেন এখানে কিন্তু জাস্ট একবার কার্ডটা আমরা ম্যাপ করে ফেলছি, ওই কির প্রবলেমটা সলভ করছি এবং আমরা এখানে ডেটা দিয়ে প্রত্যেকটা সিঙ্গেল আইটেমকে পাঠাচ্ছি। প্রত্যেকটা সিঙ্গেল আইটেম এখানে একবার একবার করে আসতেছে এবং তার ডেটার জন্য একবার প্রিন্ট করতেছে। আবার পরের আইটেমটা আবার আসতেছে সিঙ্গেল ডাটা হিসেবে, আবার এখানে সিঙ্গেল আইটেম হিসেবে আবার পাস হচ্ছে, এখানে এসে আবার আরেকটার জন্য আরেকবার প্রিন্ট করতেছে। এবং প্রত্যেকটারই যেহেতু প্রপস একই, ইমেজ সোর্স,
টাইটেল, এগুলো কিন্তু সবসময় সেম থাকতে হবে। একটা অবজেক্ট যখন আপনি বানাবেন, অবজেক্টটা আমরা তো জানি যে আমরা যখন মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করি, ধরেন ম্যানের একটা অবজেক্ট আপনি তৈরি করলেন, যে প্রত্যেকটা মানুষের কি একটা নাম থাকে, এজ থাকে, এইভাবে বানাই না, সেম। সো ওই কনসেপ্টটাই কিন্তু এখানে আমাদের প্রয়োজন হচ্ছে, যে এগুলো প্রত্যেকটা একটা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইমেজের সোর্স আছে, একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে, কিন্তু এগুলো কিন্তু দিন শেষে সবাই এক একটা আইটেম বা এক একটা প্রোডাক্ট। সো এটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে এক একটা অবজেক্ট। এটা হচ্ছে মেইন অবজেক্ট, আর সেই মেইন অবজেক্টের আন্ডারে হচ্ছে আপনার এটা অ্যারের মধ্যে, এটা ধরেন অ্যারে আমাদের, সেই অ্যারের মধ্যে এক একটা ছোট 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 অবজেক্ট। বুঝাইতে পারছি জিনিসটা? তো দেখেন কত ইজিলি আমরা আমাদের কার্ডগুলোকে এখানে রেন্ডার করে ফেললাম একবার। সো জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, কোথায় থেকে কোথায় ডেটা যাচ্ছে। যদি কোথাও না বুঝেন সেইখানেই কনসোল লগ করে এখানে দেখবেন। লেটস সে আপনারা এই জিনিসটাকে এইখানেই কনসোল লগ করতে পারতেন, কনসোল ডট ডেটা ডেটা। সো আপনারা দেখবেন যে আচ্ছা আমাদের স্যার যে এখানে ডেটা করলো, তাহলে আমরা একটু কনসোল লগ করে দেখি তো ডেটাতে কি দেখায়। দেখেন ডেটাতে প্রত্যেকটা অবজেক্ট দেখাচ্ছে, এই যে একটা একটা করে, একটা দুইটা তিনটা চারটা অবজেক্ট চলে আসছে, এবং সেই ডেটাগুলোকেই আমরা এখানে লিখছি। এখন আপনি এটাকে আরো ভেঙে, এই যে বারবার ডেটা লেখা লাগতেছে, এটাকে আপনি এই ডেটাটাকে ডিরেক্টলি এখানে কি করতে পারতেন, আপনি এখানে ডিস্ট্রাকচার করতে পারতেন। কি নামে? এই যে ইমেজ সোর্স টাইটেল, এটা আসতো বই থেকে, ডেটা থেকে। তখন আপনাকে আর এই ডেটা ডেটা লেখা লাগতো না, আপনাকে শুধুমাত্র ইমেজ সোর্স, কারণ আমরা ডিস্ট্রাকচার করে ফেলছি। সো এই ডেটার প্রত্যেক জায়গায় লিখতে হবে না। সো আপনার কোডটাও একটু দেখতে সুন্দর হইলো। সো আউটপুট দিন শেষে একই আসবে। বুঝছেন? হ্যালো? জি স্যার। স্যার স্যার একটু স্যার কনফিউশনের মধ্যে আছি স্যার। হ্যাঁ, স্যার আমরা যে স্যার স্যার সেক্ষেত্রে কি আমরা স্যার লুপ ম্যাপ চালাচ্ছি স্যার এটার উপর আবার নাকি? এটার উপর আবার বলতে এখানে তো একবারই অ্যারে আসছে না, অ্যারে অফ অবজেক্ট আসছে। জি জি তো স্যার, এটার কিন্তু উপরেই স্যার আমরা জাস্ট ডাটা, একবার ম্যাপ চালাইছি। ও ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। একবার ম্যাপ চালাইছি, দেখেন শুধু একবার চালানো। ওই ম্যাপই আমাদের প্রত্যেকটা ডেটার কাছে যাচ্ছে, অনেকটা লুপের মতো করে, তাই না? প্রত্যেকটা ডেটার কাছে যাচ্ছে, একটা করে ডেটা নিয়ে আসতেছে এখানে, এটার মধ্যে নিয়ে আসতেছে, সেই ডেটাটাকে কার্ডের মধ্যে পাঠাচ্ছে। কার্ড আবার কি করতেছে, সেটাকে একবার প্রিন্ট করে ফেলতেছে। আবার পরের বার ও আবার পরের জনের কাছে যাচ্ছে, সেটাকে আবার সিঙ্গেল আইটেমের মধ্যে ভরতেছে, সেটাকে আবার পাঠাচ্ছে, আবার পরের বার জন্য আবার প্রিন্ট করতেছে। সেম ভাবে প্রত্যেকটা ডেটার জন্য একবার। এখানে 100 ডেটা থাকলে আপনার শুধু ডেটা আপডেট হবে, আপনার ইউআইতে আর কোনো আপডেট করার কোনো প্রয়োজন নেই। দেখবেন অটোমেটিক ওইখানে আপডেট হয়ে গেছে। আপনি যদি এখানে আরো 100 স্যার ডেটা, তাহলে এখানে হ্যাঁ, স্যার এখানে তাহলে ওই লুপটা ইউজ করলে কি আরো ইজি হইতো না আমাদের? না না না, লুপের থেকে আপনার ম্যাপটা ইজি আর কি। আপনার আপনি লুপ হইলে আপনাকে এখানে আবার কি করতে হতো, কোড বেশি লেখা লাগতো। দেখেন প্রথমত আপনাকে অ্যারেটাকে, ধরেন আমি এখন আপনাদেরকে বলতেছি কি, যে এখানে যদি ফিউচারে 100 ডেটাও আসে, অটোমেটিক আপনার কার্ডটা আপডেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা লাইন লুপের মধ্যে কিন্তু বেশি লেখা লাগবে, সেটা হচ্ছে কার্ডের লেন্থটা কত, সেটা চেক করতে হবে। করে প্রত্যেকটা লুপকে আপনার একবার একবার করে করে ঘুরাইতে হবে। হ্যাঁ, এর থেকে বেটার আপনি জিনিসটাকে একবারেই ম্যাপের মধ্যে করে ফেলেন। সো ম্যাপ যেহেতু এরাতে আসেই, সো ম্যাপ দিয়ে করে ফেলেন, জিনিসটা একবারই ডান। সো এখানে আমরা লুপ ইউজ করি না, আমরা সব থেকে বেশি ম্যাপই ইউজ করি। সো আপনি লুপটাও করতে পারবেন, বাট লুপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, মানে রিয়াক্টে একটু লুপটাকে করতে গেলে বা বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলে একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে হয়। এই জন্য আমরা সিনট্যাক্সগুলোকে সহজ রাখার জন্য আমরা ম্যাপ ইউজ করতেছি আর কি। ঠিক আছে? ও, আচ্ছা স্যার, জি কিন্তু স্যার। লুপের কনসেপ্টটা কিন্তু আপনার জানা থাকতে হবে, কারণ লুপের কনসেপ্ট বুঝলে আপনি এখানে বুঝতেছেন যে লুপে যেরকম প্রত্যেকটা আইটেমকে একটা করে ইন্ডেক্সে ধরে, ধরে আবার চেক করে যে এটা ছোট নাকি বড়, হ্যাঁ, দেন কিন্তু এক এক করে এখানে দিয়ে দেয়। কিন্তু ম্যাপের ক্ষেত্রে কিন্তু এত কিছু নাই, ম্যাপের ক্ষেত্রে যতগুলো ডেটা আছে সবগুলোকে একবারে প্রিন্ট করে ফেলতেছে। ঠিক আছে? আচ্ছা, সো এই, সো আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদেরকে তাহলে লাইভে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এইখানে আমাদের ইয়াটা কোথায় গেল, এইখানে। ওকে, use for loop for render a card in React.
আচ্ছা দেখেন, তখন আমরা যদি এখানে লুপটা ইউজ করতে চাইতাম তাহলে কি হইতো? সো ওরাও আসলে এখানে ম্যাপ ইউজ করলো, হ্যাঁ, রিয়াক্টে ম্যাপ ইউজ করছে। ওকে, এখানে দেখি কোনো কথা বলছে কিনা। অ্যারে টু রেন্ডার এ কার্ড ইচ আইটেম, ওকে, এখানে লিখেন ক্যান আই ইউজ ফর লুপ উইদাউট ম্যাপ, হাউ টু ডু দ্যাট। আমি আর এখানে লিখতেছি না কষ্ট করে, তার জাস্ট আপনাদেরকে স্ট্রাকচারটা দেখাই দিচ্ছি। সো ইয়েস ইউ ক্যান রেন্ডার এ কম্পোনেন্ট থ্রো লেস কমন দ্যাট। আপনাকে কি কি করতে হবে? সো এখানে এই যে দেখেন সেম কাজটাই করতে হচ্ছে, কিন্তু আপনাকে এই যে কার্ড নামে একটা অ্যারে নিতে হচ্ছে, সেটার মধ্যে প্রত্যেকটা জিনিসকে পুশ করে করে পাঠাইতে হচ্ছে, তারপরে আবার লুপটা আপনার বারবার লেখা লাগতেছে, ঠিক আছে? সো এই যে এক্সট্রা কাজগুলো করা লাগে, এই হ্যাসেলটা থেকে কিন্তু আমরা বেঁচে যাই। দেখেন এই যে কার্ড নামে একটা অ্যারে আপনাকে আগে বানায় রাখতে হচ্ছে ওই কার্ড কম্পোনেন্টের মধ্যে, দেন ওইটার মধ্যে আপনাকে আগে লুপ চালাইতে হচ্ছে, যে নতুন নতুন আইটেমগুলো হলো সেগুলোকে আপনার কার্ড ডট পুশের মধ্যে এখানে পুশ করা লাগতেছে। আমরা অ্যারের মধ্যে যেভাবে প্রত্যেকটা আইটেমকে পুশ করি না, সেম পুশ করা লাগতেছে, দেন আপনি প্রত্যেকটা কার্ডকে এখানে দিতে পারতেছেন। সো আমার দেখেন এটা কত বড় হইলো, আর এটা আমার জাস্ট এখানেই শেষ। বাট এইটার ক্ষেত্রে দেখেন, এইটার ক্ষেত্রে আমাকে কিন্তু এটা নেওয়া লাগতেছে, এইখানে লুপ চালানো লাগতেছে, তারপরে আবার নিচে এসে এটাকে কার্ড হিসেবে আমাকে দেওয়া লাগতেছে। তো এর জন্য আমরা লুপে যাই না, বুঝতে পারছেন? ম্যাপ যখন আমাদের কাছে চলে আসে, সো আমরা লুপ আর ইউজ করি না। মানে কোনো একটা অ্যারেতে যখন আমরা ম্যাপ চালাইতে পারি, সো কি দরকার আমাদের ওখানে লুপ চালানো? যদি আপনার প্রয়োজন পড়ে যে হ্যাঁ প্রত্যেকটা ডেটার মধ্যে আপনি আবার ইয়া করবেন, কি বলে, মানে ডেটাকে ছেকে বের করবেন, সেই ক্ষেত্রে লুপ ইউজ করতে পারেন। বাট সেই ক্ষেত্রেও ডিফারেন্ট একটা আমাদের জাভাস্ক্রিপ্টের ফিল্টার মেথড আছে, ফাইন্ড মেথড আছে, যে কি করবে, ফিল্টারিং করতে পারবে। যে আপনি যদি কোনো ডেটাকে ছেকে বের করতে চান যে না আমার এই ডেটাটা যাবে না, যদি কোনো ডেটাতে এমন থাকে সে যাবে না, বাকিগুলো যাবে, তো এরকম ছেকে ছেকে যদি বের করতে চান সেই ক্ষেত্রেও আমাদের আলাদা আলাদা আমাদের মেথড আছে। যেমন ম্যাপ একটা তো দেখলাম যেটা সবগুলোকেই আপনার দেখা দেয়, এরকম আছে হচ্ছে আপনার ফিল্টার যেটা ফিল্টারিং করতে পারবে, এরকম আছে আপনার ফাইন্ড জাস্ট যেটাকে প্রয়োজন সেটাকেই নিয়ে আসবে। হ্যাঁ, তো ওই জন্য আমাদের লুপটার এখানে প্রয়োজন হয় না। ওকে, সো আমরা দেখলাম যে কত ইজিলি আসলে আমাদের পুরা যে কার্ডগুলোকে, সেই কার্ডগুলোকে আমরা এখানে ম্যাপ করতে পারি। ঠিক আছে, সো আমরা একটা ব্রেক নেই 10 মিনিটসের, এরপরে আমরা আবার একটু শুরু করছি। পানি টানি খেয়ে আসেন সবাই, সো আমরা এরপরে আবার শুরু করব। আচ্ছা, সো আমরা আবার শুরু করি। সো ডকুমেন্টেশন দেখতেছিলাম। সো যেটা হইলো যে আমি যেগুলো যেগুলো বলেছি, তো সব কিছু এখানে আছে। যেমন হচ্ছে রিড প্রপস ইনসাইড দ্য চাইল্ড প্রপ, সো কীভাবে আসলে এই যে ডিস্ট্রাকচারিং করতে হয়, সো এই জিনিসটা ওরা এখানে বলেছে যে ইউ ক্যান রিড দিস প্রপস বাই লিস্টিং দেয়ার নেমস, যেমন হচ্ছে পার্সন সাইজ দেন সেপারেটেড বাই দ্য কমাস ইনসাইড সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, সো এইটা, এবং হচ্ছে এইখানে বলে দেওয়া আছে যে কীভাবে আপনি এই জিনিসটাকে ইউজ করতে পারেন, যেটা আমরা অলরেডি করেছি। সেটা হচ্ছে ওরা বলতেছে যে ডোন্ট মিস আউট দ্য পেয়ার অফ সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, সো সেকেন্ড ব্র্যাকেটটা আপনাকে মিস করা যাবে না। আর ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে বাহিরে, যেটা আপনাকে মিস করা যাবে না। এটা হচ্ছে ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট। আর যেখানে আপনি ডিস্ট্রাকচারিং করতেছেন, এই যে ওরা বলছে দিস সিনট্যাক্স ইজ কল্ড ডিস্ট্রাকচারিং, যেটা আমরা জানি। হ্যাঁ, সো এই, অথবা আরেকটা বলতেছে যে আপনি প্রপসটা লিখে প্রপস ডট পারসন, এই কাজটাও আপনি চাইলে করতে পারেন, যেটা আমরা দেখিয়েছি। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস করা যায় যে ধরেন আপনার কোনো প্রপস থেকে কোনো ভ্যালু কখনো আসে নাই বা কোনো আসার চান্স নাই, যদি আসে সেই ক্ষেত্রে ভালো, ধরেন সাইজ, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা এখানে একটা ডিফল্ট ভ্যালু এখানে পাস করতে পারেন। যেমন হচ্ছে কার্ডের মধ্যে এই ডেটার মধ্যে একটা ডিফল্ট ভ্যালু ইকুয়াল সাইন দিয়ে দিবেন। তো যে তখন যেটা হবে, যদি কোনো ভ্যালু আসলো তাহলে তো ভ্যালুটাই দেখালো, যদি ভ্যালুটা না আসে সেই ক্ষেত্রে এই যে ডিফল্ট যে ভ্যালু সেটা দেখায় দিবে। ঠিক আছে, ওইটাই ওরা বলছে আর কি, যে যদি আপনি এভাবে চান কখনো যে হচ্ছে কোনো ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করতে, যেখানে ডিস্ট্রাকচারিং করতেছেন সেখানে জাস্ট ইকুয়াল সাইন দিয়ে এটা বসায় দিবেন। সো যদি আপনাকে ওই নামে কেউ প্রপস কোনো পাঠায় দিল, সেই প্রপসের মধ্যে হয়তো বা কোনো ভ্যালু পাঠাইলো না,
যদি না পাঠায় তাহলে আপনার এই ডিফল্ট ভ্যালুটা এক্সিকিউট হবে আপনার কার্ডের মধ্যে, বা আপনি যে কম্পোনেন্টের মধ্যে ডিফল্ট ভ্যালুটা দেখাতে যাচ্ছেন সেটা দেখাবে। আর যদি কোনো ভ্যালু আসলে চলে আসে তাহলে আপনার এটা দেখাবে না, মেইন যে ভ্যালুটা আছে সেটাই আসবে। ওকে, সো এইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফরওয়ার্ডিং প্রপস উইথ দ্য জেএসএক্স স্প্রেড সিনট্যাক্স। মানে আমাদের অনেক সময় হয় যে আমরা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ডেটা পাস করতে চাই। তো সিনারিওটা ঠিক এরকম ওরা ক্রিয়েট করছে, সেটা হচ্ছে ধরেন যে আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে কার্ড। আচ্ছা, ওদের ওদের সিনারিওটা দেখি। ওরা হচ্ছে প্রোফাইল নামে একটা, আচ্ছা আমরা একটা নতুন একটা সিনারিও তৈরি করি। সো আমি এইখানটাতে মাই প্রোফাইল নামে একটা তৈরি করি, মাই প্রোফাইল ডট জেএসএক্স। ওকে, আর এফসি দিলাম, দিয়ে মাই প্রোফাইলটাকে তৈরি করলাম। এবং ধরেন যে আমি এইখানে আর একটা কম্পোনেন্ট তৈরি করি যে হচ্ছে চাইল্ড প্রোফাইল বা অ্যানাদার প্রোফাইল কিছু একটা, বা কার্ড প্রোফাইল। এবার নাম দিচ্ছি কার্ড প্রোফাইল। হ্যাঁ, সো কার্ড প্রোফাইল ডট জেএসএক্স। সো এই নামে আর একটা আমি তৈরি করতেছি, আর এফসি দিয়ে এটা তৈরি করলাম। এবার আমি অ্যাপ ডট জেএসএক্স থেকে আমি এইটার পরিবর্তে, হোমের পরিবর্তে আমি, আচ্ছা হোম আছে, সো হোম থেকে আমি আসলে কার্ডে কার্ডে কি করতেছিলাম, এটা এইসব করতেছিলাম। আচ্ছা একটা কাজ করি, তাহলে আমি হোমে এটা থাকলো, অ্যাপ ডট জেএসএক্স হোমে এটা থাকলো। সো আমি হোমের নিচে একটা ধরেন যে প্রোফাইল নামে যে আমাদের মাই প্রোফাইল নামে যে কম্পোনেন্টটা সেটাকে রেন্ডার করবো। সো আমি এখানে মাই প্রোফাইল, একটু দেখেন আমরা নেস্টেডিং করবো জিনিসগুলোকে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাস করবো আর কি। সো মাই প্রোফাইল এটাকে আমি লোড করলাম, এটাকে ইম্পোর্ট করতে হবে, এটাকে ইম্পোর্ট করলাম। সো অ্যাজ ইউজুয়াল কি হওয়ার কথা, আমার মাই প্রোফাইলের মধ্যে যেটা লেখা আছে কার্ডের নিচে এই জায়গাটাতে সেটা দেখানোর কথা, দেখাচ্ছে নিচে। হ্যালো, জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এটাই তো দেখানোর কথা যে হোমটা শেষ হয়ে গেলে তার নিচে মাই প্রোফাইল দেখাবো। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমার কার্ড প্রোফাইলে আবার কোনো ডেটা আছে। সো আমি কার্ড প্রোফাইলের মধ্যে, আমি হচ্ছে কার্ড প্রোফাইলের মধ্যে এইখানে ধরেন যে আমি এখানে লিখে রাখতেছি এইভাবে যে নেম ইকুয়াল টু, এইখানে কিছু আসবে। সো আমি আপাতত এখানে নেম ইকুয়াল টু এইভাবে লিখে রাখি যে নেম একটা যে কোনো নেম, এইভাবে। এটা যেহেতু HTML এর মতোই, সো আমি এইভাবে লিখতে পারি। ইমেইল ধরেন লিখলাম কিছু একটা, এই দুইটাই ধরেন আমি লিখলাম। সো এটা স্ট্যাটিক ডেটা আমি লিখে রাখছি, এটাকে আমরা ডাইনামিক তৈরি করব, বাট একটু আমরা ডিফারেন্ট ওয়েতে করবো। কিভাবে করব, মানে আমরা একটু সিনারিওগুলো দেখবো যে কি কি সিনারিও হইতে পারে আমাদের। সো অনেক সময় আমাদের এমন হইতে পারে যে আমাদের যে অ্যাপটা আছে সেইখান থেকে আমরা ডেটা পাচ্ছি, মানে আমাদের যে ডেটাগুলো ধরেন যে ইউজারের যে নাম, এই নামগুলো আসলে আমরা পাচ্ছি অ্যাপের মধ্যে থেকে, মানে অ্যাপের মধ্যে কোনোভাবে ডেটাগুলো আসছে। সো এই ডেটা যদি আসে তাহলে সেই ডেটাকে আমরা কি করব, আমরা এই যে মাই প্রোফাইল আছে না, এই মাই প্রোফাইলের মধ্যে যদি যাই, এখানে মাই প্রোফাইল আছে। এখন আমার যে কার্ড প্রোফাইল আছে এটাকে আমি কার্ড প্রোফাইল তো এখানে বানায় রাখছি, বাট এই কার্ড প্রোফাইলটাকে আমি এইখানে শো করাবো মাই প্রোফাইলের এই জায়গাটাতে। তাহলে আলটিমেটলি আমার এখানে রেজাল্ট কি দেখাবে, খেয়াল করেন এইটা একটু বুঝেন। অ্যাপের মধ্যে আছে মাই প্রোফাইল, মাই প্রোফাইলের মধ্যে আছে কার্ড প্রোফাইল, কার্ড প্রোফাইলের মধ্যে এই জিনিসগুলো লেখা। তাহলে আমার ওয়েবসাইটে কি দেখানোর কথা, নেম আর ইমেল, এটাই দেখানোর কথা। সো এটাই দেখানোর কথা এবং সেটাই দেখাচ্ছে, তাই না? আচ্ছা, সো এখন আমাদের সিনারিওটা এমন হয়ে গেছে যে আমাদের অ্যাপে রাখছি এইটার মধ্যে আবার আর একটা কম্পোনেন্ট। সো এই যে কম্পোনেন্টগুলো এক একটা করে আসতেছে এগুলোকে আমরা বলি হচ্ছে নেস্টেড কম্পোনেন্ট। সো আপনার আবার কার্ডের মধ্যে আরও কম্পোনেন্ট থাকতে পারে, এরকম আপনার মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে। সো আপনাকে হায়ারার্কিটা বুঝতে হবে। আচ্ছা, এখন যেই কাজটা আপনি করতে পারেন যে আমি তো জানি যে আমাদের যেই কার্ডগুলো, আমাদের যে এখন সিনারিও চলে আসছে যে আমি আমার ডেটাগুলো পাইছি অ্যাপে, তাহলে এখন কার্ডের কাছে আমি পাঠাবো কেমনে? কার্ডের কাছে পাঠানোর জন্য
আমার এখানে প্রপ ড্রিলিং করতে হবে। প্রপ ড্রিলিংটা কীরকম? ড্রিল করেন না আপনি দেয়ালে ড্রিল করেন না? সো একটা একটা করে কি আমার সিমেন্ট থেকে শুরু করে একটা একটা করে প্রত্যেকটা জিনিস ড্রিল হয়ে যায়। বা কাঠের মধ্যে আপনি 4-5টা কাঠ নিয়ে যদি ড্রিল করেন তাহলে কি একটা একটা কাঠ ড্রিল হয়ে 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 নিচের দিকে চলে যাবে, তাই না? তো এটাকে বলা হচ্ছে আপনার প্রপ ড্রিলিং। মানে হচ্ছে আপনি প্রপকে ড্রিল করে 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 আপনি ওর কাছে পাস করতেছেন। সো আমাদের ডেটা আসছে এইখানে, তাহলে আমাদের প্রথমে পাঠাইতে হবে কার কাছে? কথা বলো না। তাই বুঝি নাই কি বললেন? মানে আমি যদি এখন ধরেন আমার ডেটা আসছে অ্যাপের এখানে আমার কাছে কোনো কারণে ডেটা আসছে। এখন আমি ডেটাটা পাঠাবো আমার এই কার্ড প্রোফাইলের কাছে। তাহলে কোথায় পাঠাবো ডেটা, কিভাবে পাঠাবো? মাই প্রোফাইলে হ্যাঁ, ওকে বলেন। হচ্ছে মনে হচ্ছে আপনারটা, বলেন। মানে স্যার মাই প্রোফাইলে যাব, দেন ওখানে যা কম্পোনেন্ট রেন্ডার করব। আচ্ছা, মাই প্রোফাইলে তো আমার কম্পোনেন্ট রেন্ডার করা আছেই। ও হ্যাঁ, কম্পোনেন্ট রেন্ডার করা আছে। ঠিকই আছে, আপনি ঠিক জায়গায় আসছেন। আর একটা স্টেপ বললেই হয়ে যাবে। স্যার ওই যে কার্ড প্রোফাইলে যা মানে যে ডাটাটা প্রপ করতে হবে ওই যে। আচ্ছা দেখেন, এইখানে অ্যাপ থেকে আপনি ডেটা পাঠাইলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কার্ড প্রোফাইল থেকে ডেটাগুলোকে শো করানো। সো কার্ড প্রোফাইল থেকে তো এখন স্ট্যাটিক ডেটা শো করতেছে, তাই না? সো কিন্তু আমি ডিরেক্টলি কার্ড প্রোফাইলের কাছে যাইতে পারতেছি না, কেননা আমাকে আমি ডেটা পাইছি এইখানে। সো আমাকে কি ড্রিল করে করে যাইতে হবে। সো ড্রিল করা মানে কি, প্রথমে আমি ডেটা পাঠাবো মাই প্রোফাইলের কাছে। মাই প্রোফাইলের এই জায়গাটাতে আমি ডেটাগুলোকে ধরবো। সেই ডেটা আবার পাঠাবো আমি কার কাছে? কার্ড প্রোফাইলের কাছে। দেন সেখান থেকে আবার আমি এটাকে ধরবো, ধরে ফাইনালি আমি এখানে দেখাবো। সো এটা কি ড্রিল করা হইলো না? সেক্টর পেডের মধ্যে গেলাম, গিয়ে ওইটাকে রিসিভ করলাম, আবার দিলাম, আবার এরকম করলাম। এটাকে ড্রিল করা না? জি স্যার। তো রিয়াক্টে হচ্ছে আপনার অন ওয়ে ডিরেকশন ফলো করে। মানে একটা ওয়েতে আপনি এইভাবে যাইতে পারবেন। যদি নেস্টেড এলিমেন্টের মধ্যে ঢুকতে চান তাহলে প্রথমে প্যারেন্টের কাছে পাঠান, প্যারেন্ট পাঠাবে তার চাইল্ডের কাছে, সে পাঠাবে তার চাইল্ডের কাছে, সে পাঠাবে তার চাইল্ডের কাছে। এরকম করে 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 একদম যদি আপনি শেষ এলিমেন্টের কাছে পাঠাইতে চান প্রত্যেকটা এলিমেন্টে, তাহলে শেষ এলিমেন্টের কাছে আপনার ডেটাটা যাবে। এটা হচ্ছে রিয়াক্টের একটা কি বলে মানে ডেটা ফ্লো আর কি। রিয়াক্ট আসলে এইভাবেই ডেটাগুলোকে আপনার ওয়ান ওয়ে ডিরেকশনে আপনার নিয়ে যায়। সো এটাকে আমরা ফিউচারে চেঞ্জ করব, ফিউচারে আমরা ডিফারেন্ট ওয়ে দেখব, বাট আপাতত আমাদের এই ওয়েতেই যাইতে হবে। সো এখন দেখেন, আমি যদি আমাদের যে অ্যাপটা আছে এইখানটাতে আমি প্রথমে ডেটা পাঠাচ্ছি। ধরেন আমি এখানে পাঠাচ্ছি নেম ইকুয়াল টু, আমি এখানে পাঠাচ্ছি ধরেন যে তাহসিন, এবং আমি এইখানটাতে ইমেল পাঠাচ্ছি, ইমেল নামে একটা প্রপস পাঠাচ্ছি। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অভ্যাস করাটা ভালো। সো আমি লিখলাম, এখানে একটা ইমেল দিলাম, তাই না? এবার আমি মাই প্রোফাইলে যাব। মাই প্রোফাইলে গিয়ে এখানে তাহলে আমাকে কি কি ডিস্ট্রাকচার করতে হবে? নেমকে ইমেল, নেম আর ইমেল। হ্যাঁ। আচ্ছা, সেম জিনিস আমাকে এর কাছেও পাস করতে হবে, তাই না? সো এর কাছে আপনি আবার নতুন নামেও পাস করতে পারেন, কিন্তু ডেটা আপনি এটাই পাঠাচ্ছেন। সো আপনি এইভাবে লিখতে পারেন যে কার্ড প্রোফাইলের জন্য নেম, হ্যাঁ, নেম ফর কার্ড প্রোফাইল, অথবা আপনি সেম নামেই পাস করতে পারেন। এই নেমের মধ্যে আপনি পাস করেন এই নেমকে যেটা আনছেন, এবং ইমেলের মধ্যে পাস করেন হচ্ছে ইমেলকে। ফাইনালি কার্ড প্রোফাইলে গিয়ে আবার জিনিসটাকে ডিস্ট্রাকচার করেন, ইমেল নেম বা নেম ইমেল যেটাই আগে লিখেন, কোনো সমস্যা নাই, লিখলাম। সো এখন আমি নেমের জায়গায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নেমটাকে লিখতে পারি, এইখান থেকে আমি ইমেলটা লিখতে পারি। সো এবার দেখবেন আমার কম্পোনেন্টটা ডাইনামিক হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন, নেম আসছে তাহসিন। আচ্ছা, একটু ফাঁকা করে দিলে, একটু ব্রেক ট্যাগ লাগাইলে
একটু হবে, স্পেস হবে। এই যে দেখেন নেম আসছে, ইমেল আসছে। এবার কিন্তু ডিরেক্টলি আসেনি, তাই না? এবার কিন্তু আপনার একটু নেস্টেড হয়ে হয়ে আসছে, মানে ভায়া হয়ে আসছে, তাই না? প্রথমে মাই প্রোফাইলে পাঠাইছি, সেই জিনিসটা কার্ডে রিসিভ করছি, কার্ড থেকে আবার নতুন একটা প্রপস লিখে আবার জিনিসটাকে পাঠাই দিচ্ছি। সো অন ওয়ে ডিরেকশনে আমাদের জিনিসটা ফাইনালি কার্ড প্রোফাইলের কাছে আসে। এবং যেহেতু কার্ড প্রোফাইল আবার মাই প্রোফাইলের মধ্যে রাখা, এবং মাই প্রোফাইল আবার আপনার ইয়াতে রাখা, অ্যাপে রাখা, সো আলটিমেটলি আমরা সেম ডেটাটাই পাচ্ছি। বুঝতে পারছেন? একটু মাথা গুলায় যাচ্ছে মনে হচ্ছে সবার, বাট এইটা একটু মনে রাখবেন, মানে ডিরেকশনটা মনে রাখবেন যে কোথায় থেকে কোন ডেটা পাচ্ছি। এরকম আপনার আবার কার্ড প্রোফাইলে গিয়ে আরও ডেটা থাকতে পারে, হয়তো বা সেটার মধ্যেও আপনাকে পাঠানো লাগতে পারে। সো নেস্টেড জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কীভাবে পাঠায়। আচ্ছা, সো এটা একটা ওয়ে, হ্যাঁ, এইভাবে আপনি পাঠাইতে পারেন। সো রিয়াক্ট যেটা বলতেছে যে সামটাইমস, আমরা যদি এখানে যাই, সো ওরা এরকম একটা সিনারিও তৈরি করছে যে আপনি প্রোফাইলের মধ্যে কিছু ডেটা পাইছেন, সেটাকে আবার হয়তো বা অ্যাভাটারে পাস করতেছেন। সো এখানে ওরা কি বলছে, সামটাইমস পাসিং প্রপস গেটস ভেরি রিপিটেটিভ। সো আমরা রিপিটেড কাজগুলো করতেছি, তাই না? যে এইখান থেকে পাঠাইছি, পাঠানোর পরে এইখানে আসলাম, এইখানে এসে কি করলাম, আবার সেমভাবে এটাকে নিচ্ছি, আবার এইখানে জিনিসটাকে দিচ্ছি। সো এটা রিপিটেটিভ হয়ে যাচ্ছে। সো এটা না করে আপনি যেটা করতে পারেন, আপনি প্রথমবার যখন প্রোফাইলে জিনিসটাকে পাঠাইলেন এইভাবে, সো আপনি তখন যেটা করেন, আপনি জাস্ট ডিস্ট্রাকচার প্রপস এইভাবে করে দিলেও আপনার জিনিসটা চলে আসার কথা। সো আমরা একটু দেখি এটা চলে আসে কিনা। সো আমি এইভাবে না পাঠিয়ে যেটা আমরা করতেছিলাম, কার্ড প্রোফাইল এইখান থেকে আমরা এইভাবে পাঠিয়ে দিচ্ছি না, আমি এইখান থেকে এটা এমনই থাক। সো আমরা মাই প্রোফাইল থেকে আমরা এখানে একবার ডিস্ট্রাকচারিং করতেছিলাম, সো আমরা এখানে ডিস্ট্রাকচারিং এইভাবে করব না, এটাকেও এইভাবে করব না। না করে আমরা কি করব, আমরা শুধু অ্যাপ থেকে ডেটাটাকে একবার পাঠাইলাম, পাঠানোর পরে আমরা কি করব, মাই প্রোফাইলের মধ্যে গিয়ে এখানে আমরা প্রপসটাকে ধরবো, শুধু প্রপস ধরলাম। ধরার পরে এইবার আমরা স্প্রেড অপারেটর করে দেবো, কীভাবে, ডট 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 প্রপস। তাহলে আলটিমেটলি কার্ড প্রোফাইলের মধ্যে এই জিনিসটা চলে যাওয়ার কথা এইখানে। সো আপনি এখন এসে আবার এই জায়গাটাতে এসে প্রপসটাকে রিসিভ করতে পারবেন। যেমন ধরেন যে নেম আর ইমেল রিসিভ করলেন, সো এবার আপনি আউটপুটটা যদি যান, দেখেন সেম আউটপুটটাই আসছে। সো মাঝখানে আমাদেরকে একটা স্টেপ করা লাগলো না, তাই না? এই যে শুধু এখান থেকে পাঠিয়ে দিছি, মানে অ্যাপ থেকে তো মেইনভাবে পাঠাইছি, মাই প্রোফাইলেও কি আমাদের এখানে আবার ডিস্ট্রাকচার করা লাগতেছিল, আবার এই কাজটা করা লাগতেছিল। এটার পরিবর্তে আপনি জাস্ট এটাকে স্প্রেড অপারেটর করে দেবেন, জাস্ট ডট 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 প্রপস এটা দিয়ে দিলেন, দিয়ে আপনি কার্ড প্রোফাইলে গিয়ে নেম ইমেলটাকে কল করবেন। সো আমাদের মাঝখানে একটা স্টেপ কিন্তু আমাদের কমে গেল। সো আপনার যদি আর একটা জায়গায় এরকম করা লাগতো, আপনি আবার এসে প্রপস করতেন, ডট ডট প্রপস করে দিতেন, তাহলে স্প্রেড হয়ে যাইতো, তাহলে আপনাকে আবার এই জিনিসটাকে আবার পাস করা লাগতো না। একদম গিয়ে লাস্টে গিয়ে আপনি যেখানে প্রয়োজন সেইখানে গিয়ে জিনিসটাকে আপনি ডিস্ট্রাকচার করে আপনার ওয়েবসাইটে দেখাতে পারতেন। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। সো আপনাদের এখন যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টটা হচ্ছে মূলত আপনারা পেজ তৈরি করবেন, একটা পেজ তৈরি করবেন যেটার নাম হচ্ছে home.jsx, এবং এই পেজের মধ্যে আপনারা একটা কার্ড নিয়ে আসবেন, এইভাবে একটা কার্ড নিয়ে আসবেন, ঠিক আছে? কার্ড নামে ডিফারেন্ট একটা কম্পোনেন্ট আপনারা এইভাবে তৈরি করবেন। সেই কার্ডটাকে আপনি হোমের মধ্যে ম্যাপ করাবেন। কিসের উপর ডিপেন্ড করে ম্যাপ করাবেন? এরকম আপনার অ্যারে অফ অবজেক্ট, আপনি ধরেন অ্যারে অফ অবজেক্ট বানায় নিলেন, যে বিভিন্ন প্রোডাক্ট হইতে পারে, গেমিং প্রোডাক্ট হইতে পারে, ই কমার্স প্রোডাক্ট হইতে পারে, জুয়েলারি প্রোডাক্ট হইতে পারে, হ্যাঁ, যে কোনো মেডিসিন হইতে পারে, যে কোনো কিছু আপনি অ্যারে অফ অবজেক্টের মধ্যে রাখবেন। তো যে কয়টাই রাখবেন সেই কয়টা বারই আপনার সেম কার্ডটা রেন্ডার হইতে হবে, সেম কার্ডটা আপনার এখানে দেখাইতে হবে। বুঝছেন? মানে আমি যে কাজটা করছি ওই কাজটাই আপনারা করবেন বাসায়, এবং নেক্সট ক্লাসে আমাকে সবাই এক এক করে দেখাবেন। বুঝছেন? স্যার, হ্যাঁ, রিয়েক্ট ফাইল স্যার সি প্যানেলে কিভাবে পাঠাবো? মানে এখানে তো অনেকগুলা ফাইল। আচ্ছা, সি প্যানেলে আমরা পাঠাবো ওই যে ইয়াতে মনে আছে আমরা কিভাবে পাঠাইছিলাম, টেইলউইন্ডে। হ্যাঁ স্যার, বিল্ড করা লাগছিল ফার্স্টে। এইখানেও আমরা বিল্ড করতে পারবো।
এই যে দেখেন বিল্ড, বুঝেছেন? সো এইখানেও আমরা সেম ভাবে পাঠাতে পারি। বিল্ড করে দেখবেন যে বিল্ড ফাইলটাকে আপনি বিল্ড ফাইলটার মধ্যে ওই যে আপনার ওই HTML ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, সো ওইটাকে নিয়ে জাস্ট বসায় দিবেন। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? ওকে স্যার। আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে শেষ করি। সো একটু জিনিসগুলোকে প্র্যাকটিস করবেন এবং দেখবেন। আজকে কিন্তু টপিক কিন্তু আপনার ছোট টপিক, কিন্তু অনেক আপনার অনেক কিছু খেয়াল রাখতে হয় টপিকগুলোতে।